আপনি যে দেশে প্রোডাক্ট তৈরি করুন না কেন, প্রোডাক্ট হয়তো আপনি রোবট দিয়ে তৈরি করলেন, এই প্রোডাক্টের নিড কতটুকু, কিভাবে ট্রান্সপোর্ট করবেন। সো লজিস্টিক্স তো একটা বড় এরিয়া, অনেক দেশের লজিস্টিক্স এর উপর আন্ডার গ্রেডে পড়ানো হয়, শ্রীলঙ্কা তার ভিতরে একটা। আপনাকে আমাদের কর্পোরেট মার্কেটে বলা হয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট গুরু। চাকরি করে আসলে বড়লোক হওয়া যাবে না। সো আমি ওই বড়লোক হওয়ার জন্য খুব বেশি আমি ইয়াও করিনি। ওয়ার্ল্ড ইজ মুভিং টু রেসপন্সিবিলিটি। সো এখানে এফিসিয়েন্সি থাকবে, আবার মোর রেসপন্সিবিলিটি। মানুষ এখন এক্সট্রিমলি ডিমান্ডিং হয়ে যাচ্ছে, কোনো মানুষ ওয়েট করতে চায় না, এখন রেসপন্স দেন, এখন রিপ্লাই দেন, এখন সাপ্লাই। প্রকিউরমেন্ট বা সোর্সিং না বুঝলে আমার কাছে মনে হয় সাপ্লাই চেইনের ফুল ভিজিবিলিটি আসবে না। একটা ডিগ্রি আমার লাগবে ওই উচ্চতায় উঠতে হলে। আমি একটা প্রোডাক্ট হতে দেখছি চায়নাতে এত দাম, এটা আসলে বাংলাদেশে আসলে কত দাম হবে, এটা যে কমার্শিয়াল কাজ বুঝে সে আসলে যা করতে পারবে। মানুষের চাকরি থাকবে না, মানুষের কাজ থাকবে না, সবকিছু মেশিন হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ক্যারিয়ার হিসেবে কি আসলে এই বিপদের মধ্যে আছে? তিনি একজন কর্পোরেট আইকন। বিশেষ করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কথা যদি বলি, তাহলে বলতে হবে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে তিনি অতুলনীয়। তিনি জীবন শুরুই করেছেন ইউনিলিভারের সাপ্লাই চেইনে কাজ করার মধ্যে দিয়ে। তারপরে তিনি তার সাফল্যের শিখরে উঠেছেন। বর্তমানে তিনি আছেন সাপ্লাই চেইন ডিরেক্টর হিসেবে রেকিট বেনকিজারে। সেখানে তিনি বাংলাদেশ তো দেখছেনই, সেই সাথে শ্রীলঙ্কারও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের তিনি প্রধান। অসাধারণ একটি ক্যারিয়ার, এবং কেবল ক্যারিয়ারেই যে তিনি সফল তা না, তিনি একই সাথে চেষ্টা করে যাচ্ছেন, সারাদিন কাজ করে যাচ্ছেন বাংলাদেশে যেন আরও সাপ্লাই চেইন আইকন তৈরি করা যায়। কারণ আগামীর দিনে সাপ্লাই চেইন হয়ে উঠবে একটি বিশাল ক্ষেত্র। সেই ক্ষেত্রে যেন যোগ্যতা সম্পন্ন আরও মানুষ গড়ে ওঠে, সেজন্য তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যার কথা বলছি সেই মানুষটির নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। জিয়া ভাই, স্বাগত আপনাকে আজকে আমাদের একাডেমি অফ বিজনেস প্রফেশনালস এর এই স্পেশাল পডকাস্টে। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। জিয়া ভাই, আপনার জীবনের গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প, এবং চট্টগ্রামের একটা জায়গা থেকে উঠে আসা, একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা একটা ছেলে, সে আজকে সাফল্যের এই জায়গায়, যে বাংলাদেশ তো বটে, শ্রীলঙ্কার মতন একটা পুরো টেরিটরির দায়িত্ব আপনার কাঁধে। গ্রামের জীবন থেকে শুরু করে এরকম আন্তর্জাতিক একটা বিখ্যাত প্রতিষ্ঠানের এত বড় একটা দায়িত্ব পালন করছেন। এই যে আপনার উঠে আসা, এই যে আপনার সাফল্য, এই গল্পটা আমরা শুনতে চাই, আমরা জানতে চাই। তার একটা বড় কারণটা হচ্ছে যে আমরা বলতে চাই যে আসলে কোনো কিছুই অসম্ভব না। মানুষের যদি ডিটারমিনেশন থাকে, চাওয়া থাকে, ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে, তাহলে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। এই গল্পটা, আপনার জীবনের এই গল্পটা আজকে আমরা শুনতে চাই। তো আমাকে প্রথমে বলেন যে আপনার পরিবার সম্পর্কে, আপনার জন্ম, কোথায় ছিলেন, স্কুল, এগুলো সম্পর্কে যদি শুরু করেন। আমি চট্টগ্রাম জেলার মিরসরাই একটা থানা আছে, এই থানার অন্তর্গত একটা গ্রাম মায়ানী, 13 নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদ, তার অন্তর্গত পূর্ব মায়ানী একটা গ্রামে আমার জন্ম। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, উনি মারা গেছেন। আমরা খুব বড় পরিবার, আমরা 8 ভাই 1 বোন। আমি চতুর্থ নম্বর। আচ্ছা, আমি চতুর্থ নম্বর। গ্রামটার সম্পর্কে, ইনফ্যাক্ট সেই গ্রাম আমি যখন জন্মেছিলাম বা ওভার দ্য লাস্ট 45 ইয়ার্স অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি যখন ছিলাম সেই গ্রাম ছিল কমপ্লিটলি অজপাড়াগা। সেখানে আমার এখনো মনে আছে যে গ্রামের যে স্কুলে যেতাম, সেই স্কুলে যাওয়ার যে রাস্তাটা ছিল, পুরো রাস্তাটা ছিল বর্ষাকালে কর্দমাক্ত। ইনফ্যাক্ট সারা বছরের অধিকাংশ সময় এই রাস্তায় পানি ওভারফ্লো হতো, যখনই বর্ষার সময় ছিল আর কি। তো এরকম একটা গ্রামে আমি জন্মেছি। আমি স্কুল জীবন শুরু করেছি আমার বাবার যে স্কুল। আমি যখন স্কুল শুরু করি, আমার বাবা তখন সেই প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল। আচ্ছা, সো আবু তরাব এসএম প্রাইমারি স্কুল, ওখানে আমার প্রথম পড়াশোনা শুরু হয় আর কি। এরপরে আমি যখন 3-4-এ পড়ি, তখন দেখলাম স্কুলে আমার বাবার যেখানে বসেন তার উপরে একটা লিস্ট ছিল, সেখানে লেখা ছিল যে কারা কারা ক্লাস 5-এ বৃত্তি পায়, তাদের নাম ছিল আর কি।
আচ্ছা, সো আমার একটা স্বপ্ন ছিল যে ওই বোর্ডে যদি একবার নাম লেখানো যেত, আমার নাম আসতো, তাহলে মনে হয় এটা বড় কিছু অ্যাচিভ হতো। কি অ্যাচিভ হতো সেটা আমি জানি না। তখন কোন ক্লাসে পড়ে? তখন আমি 4-এ পড়ি। আচ্ছা, তো তখন আমার যেহেতু ইমিডিয়েট ভাইয়েরাও আসে, তো ভাইয়েরা বলতো যে 5-এ বৃত্তি পাইলে এখানে নাম লেখা যাবে, প্লাস স্কুলে সবাই আমাকে অন্যরকম চোখে চিনবে যে স্কলারশিপ পাওয়া ছেলে, হিরো। অতটুকু জানি না যে ওইটার কি, বাট তখন থেকে আমি সবাই ডিসাইড করলাম একটা আলাদা চোখে দেখবে, আলাদা চোখে দেখবে। সো ভাইরাও ইয়া করতেছিল আমাকে। তো আমি এনিহাও আমি চিন্তা করলাম যে যদি আমি ফার্স্ট বয় ছিলাম, প্রাইমারি স্কুলে আমার বাবা বলতো যে হয়তো স্কুলের হেডমাস্টারের ছেলে, ওই কারণে তুমি ফার্স্ট হয়েছো কিনা, টিচারের সফট কর্নার আছে কিনা, এটা প্রমাণ করতে গেলে তোমাকে ওই যে 5-এ বৃত্তি পেতে হবে। এই বৃত্তি পাওয়াটা আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট, যে আমি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিলাম এবং ক্লাস 5-এ আমি বৃত্তি পেলাম। আরে বাহ, বোর্ডে নাম উঠে গেল। ইন বিটুইন তো আমি স্কুলে ভর্তি হলাম, হাই স্কুলে ভর্তি হলাম। আচ্ছা, হাই স্কুল কোনটা? সেম ইয়াতে আবু তোরাব হাই স্কুল, ওই গ্রামের ভিতরে স্কুল, তবে অনেক পুরনো স্কুল। এটা ইনফ্যাক্ট 2014 সালে এটা 100 বছর পূর্তি হয়েছে। অনেক পুরনো স্কুল, যে স্কুলে আমার বাবাও পড়তেন। ওই স্কুলে ইনফ্যাক্ট বৃত্তির রেজাল্ট তো পরে আসছে। আমি একটু ভর্তি হলাম যখন, তখন প্রথমে ভর্তি হলাম না, কয়েকদিন পরে ভর্তি হলাম। প্রথমে ভর্তি হলাম না এই কারণে, প্রথমে ভর্তি হলাম ফার্স্ট হলাম, যদি কোনো কারণে ফার্স্ট থাকতে না পারে তাহলে তো নাদার একটা প্রেস্টিজের ব্যাপার হবে। সেই কারণে আমি যখন ভর্তি হলাম তখন আমার আগে আরো 20-30 জন ভর্তি হয়েছে। সো ইন বিটুইন 2-3 মাস, মার্চ এপ্রিলের দিকে রেজাল্ট আসলো। রেজাল্টে দেখা গেলো যে না, আমি বৃত্তি পেয়ে গেলাম। বৃত্তি পাওয়ার পরে দেখলাম যে এবার সবার অন্যরকম চোখে আমাকে দেখা শুরু করলো, যে বৃত্তি পেয়েছি, একমাত্র বৃত্তি পাওয়া ছেলে। তো ওই স্কুল থেকে, যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, হাই স্কুলে আরো 1-2 জন বৃত্তি পাওয়া ছেলে ছিল। এইবার তো এখন বড় রেসপন্সিবিলিটি দাঁড়িয়েছে যে বৃত্তি পেয়েছি। এনিহাও ওই যে বাবা বলে গেছে যে প্রাইমারি স্কুলে তুমি ফার্স্ট ছিলা বিকজ তোমার বাবা হেডমাস্টার ছিল, এটা তোমাকে ভুল প্রমাণ করতে হবে, তুমি আসলেই মেধাবী, এটা প্রমাণ। যখন আমি যে স্কুলে পড়তাম তখন এত স্কুলও ছিল না, পুরা দূর দূরান্ত থেকে ওই স্কুলে অনেক ছাত্র পড়াশোনা করতো। আমার যতটুকু মনে পড়ে 2টা সেকশন ছিল, 220 জন ছেলে ছিল তখন ক্লাস 6-এ। অনেক অনেক ছাত্র। এখন তো অনেক স্কুল, তখন অনেক দূর মানুষ 4-5 কিলোমিটার দূর থেকে মানুষ স্কুল থেকে আসে। আমিও 1.5 কিলোমিটার দূর থেকে হেঁটে আসতাম স্কুলে। তো প্রথম সামরিক পরীক্ষায় যেহেতু বৃত্তি পেয়েছি, একটা আনন্দের ভিতরে আছি। ইনফ্যাক্ট প্রথম সামরিক পরীক্ষায় যখন রেজাল্ট দিল, দেখলো যে না, আমি ফার্স্ট হয়ে গেলাম। ওকে, সো প্রমাণ করলাম যে না, আমি সফট কর্নারের ভিত্তিতে ফার্স্ট হই নাই। সফট কর্নারে না, এটা সামহাও না, এটা জেনুইন। তখন মানে আমার স্টিল মনে আছে রেজাল্টটা নিয়ে। তখন যে 6 মাসের একটা স্কোর শিট ছিল, শিটটা নিয়ে বাবার কাছে গেলাম, যে অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট। স্টিল আমার মনে হয় যে বাবা এটা দেখি, রেজাল্টটা দেখি আমরা জয় তুললো। তার আগে তো যেহেতু বৃত্তি পেয়েছি 2 মাস আগে, এমনিতেই একটা ইয়ার ভিতরে ছিলাম। ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে, উনি আসতেছিলাম তখন টিচারও আমাকে ইয়া করতেছিল, সবাই মিলে আমাকে তখন মানে মিষ্টি খাওয়ানোর জন্য, খাওয়ানোর জন্য চেষ্টা করতেছিল যে আমি মনে হয় ভালো করব পরবর্তী জীবনে। সেই স্কুলে ফাইনাল এক্সাম যখন হয়, তখন স্কুলে শুধু সেকশন না, এখন হোল স্কুলে ফার্স্ট হওয়ার জন্য এবার আমার স্বপ্ন জাগলো। যে তখন একটা মেধা তালিকা ছিল যে সারা স্কুলে প্রায় 1200 থেকে 1300 স্টুডেন্ট, এর ভিতরে সর্বোচ্চ পার্সেন্টেজধারী যে স্টুডেন্ট তাকে স্কুল স্পেশাল অ্যাওয়ার্ড দেয়। তো এখন যেহেতু আমি ক্লাসে ফার্স্ট হবো এটা মোটামুটি নিশ্চিত, এখন স্বপ্ন হলো যে স্কুল সেরা হওয়া যাবে কিনা। ইনফ্যাক্ট সেই স্কুল সেরাই আমি ছিলাম। সেই স্কুল ছিলাম 1 বছর না, কয়েক বছর আমি সেই স্কুলের সেরা স্টুডেন্ট ছিলাম। বাহ। সো এই তো, তারপরে ম্যাট্রিক পর্যন্ত এখানে পড়াশোনা করছি। সো আপনি ক্লাস 9-এ উঠে সায়েন্স নিলেন? সায়েন্স নিলাম বিকজ আমি যেখানে মানুষ হচ্ছি, আমার মা সবসময় বলতো যে কোনোভাবে ডাক্তার হওয়া যায় কিনা, কারণ তখনকার দিনে ডাক্তার একটা বিশাল বড় ব্যাপার, হয় ডাক্তার নালে দারোগা নালে এরকম একটা কিছু। যেহেতু সাধারণ পরিবারের মানুষ ওই অতগুলো স্বপ্ন দেখে, আমার বাবার একটাই স্বপ্ন, যেহেতু আমি স্টুডেন্ট ভালো, ডাক্তার হতে পারলে এটা প্রবাবলি আমার পরিবারের জন্য বিরাট কিছু হবে বলে তাদের ধারণা। এবং অ্যাকর্ডিংলি আমাকে বলা হলো যে না, তুমি ডাক্তার হো। আর যেহেতু আমার ভাইরা ছিল, ভাই বললো যে একটা জায়গায় তুমি হায়ার ম্যাথসও নাও, সো দ্যাট স্কোপ যেন থাকে, যদি কখনো
ইঞ্জিনিয়ারিংয়ে যদি স্কোপ থাকে সেটাও চেষ্টা করবো। আম্মা বলতেছে ডাক্তার হওয়ার জন্য, সেটা তুমি করতে পারো, বাট ইঞ্জিনিয়ারিং জন্য চেষ্টা করো। সেই কারণে বেসিক্যালি যদিও ম্যাট্রিক আমি স্ট্যান্ড করি নাই, কিন্তু আমি জেলায় প্রথম হয়েছে, প্রথম কয়েকজনের ভিতরে ছিলাম আমি। সো তারপরে আমি এখান থেকে আসলে চিটাগাং কলেজে যাই। চিটাগাং কলেজ ইনফ্যাক্ট ওই বিভাগের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, অনেক পুরানো কলেজ। সো তো ওখানে কি হোস্টেলে উঠলেন? ওখানে যে হোস্টেল হলাম, যেহেতু আমার তো শহরে কেউ থাকে না, কেউ থাকে না। আমার মামা ছিলেন, ওনার বাসায় প্রথম কয়েকদিন কোচিং টোচিং করার জন্য আবার চিটাগাং কলেজে ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো। রাইট। সো ভর্তি পরীক্ষা দিয়ে আমি প্লেস করলাম এবং চিটাগাং কলেজে আমি ভর্তি হলাম। সেটা ছিল 94 সালে ম্যাট্রিক পাস করেছি, তো 96 সালের দিকে আমি ওখানে ছিলাম। 96 সালে ইন্টারমিডিয়েট পাস করি চিটাগাং কলেজ থেকে। সো এই প্রথম ওই যে পরিবারের ছেলে আমরা গ্রাম থেকে শহরে যাই, চিটাগাং কলেজে ভর্তি হলাম। এই চিটাগাং কলেজ যখন ভর্তি হলাম তখন আরো এরকম মানুষজন দেখি আছে, মেধাবী অনেক কর্নার থেকে অনেক মেধাবীদের, যে চিটাগাং কলেজ সবসময় সেরা কলেজ, প্রচুর মেধাবী স্ট্যান্ডার্ডি ছেলে, চট্টগ্রামের সমস্ত স্কুল থেকে সেরা স্টুডেন্টগুলো এসে জড়ো হচ্ছে সেখানে। তো প্রথম দিকে তো খুবই ব্যাক পেতে হতেছে। প্রথম জিনিস আমি আসছি গ্রাম থেকে, দ্বিতীয়ত আমি থাকি হোস্টেলে, তৃতীয়ত সবার সাথে এসি, গ্রাম থেকে আসছি, ভাষাগত একটু ঝামেলা, যে সবাই শহরের ছেলে পেলে। সো সেটাও ওভারকাম করার জন্য আসলে করছিলাম যে কিভাবে ওভারকাম করা যায়, কত সহজে। তখন আমি শুনলাম যে ইঞ্জিনিয়ারিং পড়লে আরো ভালো করা যায়, তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়, আচ্ছা ক্যারিয়ারটা খুব ভালো হয়। আচ্ছা, তো সেই কারণে ইনফ্যাক্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা রাখ পর্যন্ত আমি চিন্তা করি নাই। পরীক্ষা দেওয়ার সময় মনে হলো যে না, মনে হয় ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারি, ডাক্তার চাইতে ইঞ্জিনিয়ারিংটা বেটার হবে। যদিও আমি স্কোপ রেখেছি, আমি বায়োলজি নিয়েছিলাম, এই কারণে যদি কোনো কারণে হয় তাহলে আমি যেন অন্তত ডাক্তারি পড়তে পারি। সো ইনফ্যাক্ট এত জায়গায় পরীক্ষা দেওয়ারও, যেহেতু আমি সাধারণ পরিবার ছিল, পরীক্ষা কোন জায়গায় দিব, আমি এক জায়গায় আপাতত ফর্ম কেনার জন্য চিন্তা হলো, ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রথমে টার্গেট দিলাম। তো ইঞ্জিনিয়ারিং পড়তে হলে আমার বড় ভাই ছিলেন, তখন বললো যে ইঞ্জিনিয়ারিং তো চিটাগাং ভালো হবে না, তুমি ঢাকার দিকে যেতে হবে। আচ্ছা, এখন আমার পরিবারের মানুষজন কেউ ঢাকা থাকে না, বহু কষ্টে একজনকে দূর দূরান্তের এটা আত্মীয়কে ধরে বের করা হলো যে ঢাকায় কোন জায়গায় কোচিং করা যায় ইঞ্জিনিয়ারিং এ, ঢাকায় আমাকে পাঠানো হবে, পরিবার থেকে ডিসাইড করা হলো। সো অনেক কষ্ট করে আমাকে ঢাকায় পাঠানো হলো। সানরাইজ নামে একটা কোচিং সেন্টার ছিল, মির্জা ভাই ছিল এটা। ঢাকায় এসে যেটা প্রথম সুবিধা হয়েছে, প্রথম সপ্তাহে ওই কোচিং এ পরীক্ষায় আমার প্লেস হয়ে যায়। আচ্ছা, 100-এর ভিতরে। সুতরাং তখন 110, মানে দ্যাট মিনস ওরা ধরে নিয়েছে তখন প্রচুর ছেলে পেতো এখান থেকে বইয়ের চান্স, ধরে নেওয়া হয়েছে যে চান্স দিতে পারে। এবং মির্জা ভাই পরের সপ্তাহে আসলেন মিরপুরে কোচিং সেন্টারে। উনি বললেন যে ঠিক আছে, ওকে পাশাপাশি রাখার ব্যবস্থা করো যাতে সে চান্স পায়। ইনফ্যাক্ট উনার কল্যাণে আমি আসলে ওই সানরাইজের কোচিং সেন্টারের ভিতরে আমার থাকার ব্যবস্থা করে দেওয়া। আরে বাহ! সেখান থেকেই বেসিক্যালি বুয়েটে চান্স পাওয়া, আলটিমেটলি তারপরে আপনার এই বুয়েটে চান্স পাওয়াটা কোন সাবজেক্টে, মানে পড়াশোনা আমি করলেন? চয়েসই করছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমি চাইলে অন্য সাবজেক্ট পড়তে পারতাম, যেহেতু আমি ডিসাইড করেছিলাম। কেন, মানে এটার আলাদা কারণ ছিল, যেহেতু আমরা চট্টগ্রামে আমাদের আনাগোনা ছিল। চট্টগ্রামে আপনি যখন যাওয়ার পথে দুইটা প্রতিষ্ঠান খুব চোখে পড়তো, বা মানুষজন শুনতাম যে এরা এই দুইটা প্রতিষ্ঠানে কাজ করে। একটা জিএসকে রাস্তার উপরে ছিল, যাওয়ার পথে দেখা যেত, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, খুবই যারা চাকরি করতে মনে করতাম যে এরা না জানি কি। আর একটা ছিল লিভার ব্রাদার্স বাংলাদেশ, রাইট, কালুরঘাটে। চিটাগাং কলেজ থেকে খুব বেশি দূর না। শুনতাম এখানে দু একজন যে যারা মাঝে মাঝে ড্রেস পরা লোকজন দেখতাম যারা লিভার ব্রাদার্সে চাকরি করে। লিভার ব্রাদার্সে যদি চাকরি পেতে হয়, শুনছিলাম যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হলে ইজিলি চাকরিটা পাওয়া যাবে। আচ্ছা, সো সেই এটা ইন্টারমিডিয়েটে পড়ার সময় আপনি জেনে গেছেন? মোটামুটি জেনে গেছি। তো সুতরাং এখন আমাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে, ওই লিভার ব্রাদার্সে চাকরি করতে হবে। কারেক্ট। সো এটাই টার্গেট। ইনফ্যাক্ট আমি আসলে আর কোনো ইউনিভার্সিটিতে ফর্মও কিনি না, আমি শুধু বুয়েটের এক্সট্রিমলি মানে রিস্ক নিয়েছি, শুধু একটা ফর্ম কিনছিলাম, বুয়েটে চান্স হয়ে গেছে আমার। আরেকটা ছিল যে আপনার যেহেতু চট্টগ্রামে যদি হয়, কালুরঘাটে যদি হয়, তাহলে এখান থেকে বাড়িতে যাওয়া আসাটা সেটা তো অ্যানাদার ছিল যে যদি কখনো চিটাং এ চাকরি হয়, যেহেতু আমার বাবা চাইতেন যে আমি আমার ব্যাক করি চিটাং চলে আসি, চিটাং আসলে বাড়িতে আসতে পারবো, পরিবারের সাথে যেন উইকেন্ডে যেন বাড়িতে আসতে। বাবা সবসময় চাইতেন যে আমি যেন ডাক্তার হই, ইঞ্জিনিয়ার যাই হই না কেন
আমি যেন উইকেন্ডে একবার গ্রামে আসি, উইকেন্ডে না হলো বাই উইকেন্ড অথবা মান্থলি যেন একবার গ্রামে আসি, ওই যে ওনার সাথে মসজিদে যায়, ওনার সবাইকে দেখাতে পারবে যে আমার ছেলে, এটা আমার ছেলে, এবং ওনার গর্ব, এটা এটা ওনার জন্য বিরাট গর্বের ব্যাপার। ইনফ্যাক্ট উনি নানা ফোরামে বলতো, ওনার সবচেয়ে প্রাউড মোমেন্ট ছিল আমি যখন বুয়েটে চান্স পেয়েছি তখন না, উনি একবার একটা প্রোগ্রামে গিয়েছিলেন, শিক্ষকদের একটা প্রোগ্রামে, তখন ওখানে বলছিলেন যে আমার ছেলে বুয়েটে চান্স পেয়েছে। প্রথমে সবাই বুঝে নেয়, বাই দ্য ওয়ে থানা শিক্ষা অফিসার যে ছিলেন উনি শুনে খুব খুশি হয়েছেন যে বুয়েটে চান্স পেয়েছে, আচ্ছা চলেন দেখি আপনাকে টিএনও সাহেবের কাছে পরিচয় করে নিয়ে যায়। সেটা বাবাকে ধরে টিএনও সাহেবের কাছে নিয়ে গেলো। প্রাইমারি স্কুলের মাস্টারের জন্য টিএনও বিরাট বিশাল বড় ফ্যাক্টর। ওনার কাছে উনি বাবাকে মিষ্টি কিনে দিলেন, সত্যি চান্স পেয়েছে কিনা, কোন সাবজেক্ট, উনি ডিটেলস জেনে বুঝলেন যে না চান্স পেয়েছে, উনি বাসায় মিষ্টি কিনে পাঠালেন। এইটা একটা বিরাট, মানে আমার বাবা মনে হলেন বুয়েটে চান্স পাওয়া মানে অনেক বড় কিছু হয়তো, নাহলে থানা নির্বাহী অফিসার এত খাতির করলো। উনি বলছে যে কোনো সমস্যা হলে আপনি, যে কোনো সমস্যা হলে আপনি তারা শিক্ষা অফিসার অথবা আমার কাছে ডিরেক্টলি চলে আসবেন আপনি। সো এইটা একটা বিরাট গর্বের ব্যাপার হয়েছে ওনার জন্য। উনি তখন প্রথম রিয়েলাইজ করলেন যে সামথিং বিগ হ্যাজ হ্যাপেন্ড, কোনো একটা বড় কিছু অ্যাচিভ করেছি আমি। বাট বুয়েট কি জিনিস বা বুয়েট ডিটেলস অত কিছু, ওনারা হতাশ হন নাই যে তুমি ডাক্তারির জন্য গেল না? মা বহুদিন যাবৎ মা চেয়েছিলেন যে আমি যেন ডাক্তার হই। ইভেন আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল, আমরা দুজন ছেলে তখন চিটাগাং কলেজে ভর্তি হইলাম ওই স্কুল থেকে। তার ভিতরে একজন আমার বন্ধু ছিল ডক্টর আলতাফ, সে এখন ডাক্তার। এবং এত ক্লোজ ছিলাম যে আমরা মানে চিটাগাং কলেজে থাকার সময় বাড়িতে আসতাম সবসময়। লাস্টে মাকে বললাম যে আমি যদিও নাও করি, আমার বন্ধু ডাক্তারি পড়তেছে, তোমার যে কোনো সমস্যা হলে সে আসি ইয়া করবে, এবং সে এখনো করে। দারুণ। সো আপনি টার্গেট করলেন যে বুয়েটে পড়বেন, কারণ আপনাকে ইউনিলিভারে চাকরি করতে হবে, এবং ইউনিলিভারে চাকরি করতে হলে পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি পড়েন তাহলে সুবিধা হবে। এই জন্য আপনি শোনা কথা এবং ওটা বিশ্বাস করেই আসলে আগামী। সো আপনি বুয়েটে কোচিং করলেন এবং বুয়েটে চান্স পেলেন? চান্স পেলাম, পেট্রোকেমিক্যালি চান্স পেলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলাম। ওকে, তারপরে ভর্তি হলেন। দেন অ্যাগেন ওই বুয়েটে পড়ার সময়, বুয়েটে থার্ড ইয়ারের পরে যেটা হয় আপনার সাবজেক্ট চুজে থাকে, কিছু সাবজেক্ট থাকে যে আমি তখন একটা আন্ডারগ্রেডে রিসার্চ করা লাগে, তো আমি রিসার্চ করলাম সোপের উপর। সোপ কেন? কারণ ইউনিলিভার সোপ প্রোডাকশন করে, যদি কখনো কোনোভাবে সোপ প্রোডাকশন টেকনোলজি দিয়ে আমি জানি বা এটা সম্পর্কে আমার জ্ঞান হয়, তাহলে ইউনিলিভারে কাজ পেতে সুবিধা হবে। সো আমি এটার উপর আন্ডারগ্রেডে রিসার্চ করি যে নানা সোপের কম্পোজিশন অ্যানালাইসিস করা, সেখান থেকে রিকমেন্ডেশন করে দেওয়া। সো এটা যখন করি তখন এই মাঝে মাঝে আমি কোহিনুর কেমিক্যাল কোম্পানি, একটা কোম্পানি আছে তিব্বতে, ওখানেও আমি তেজগাঁ তিব্বতে যেতাম, ওখানে যে ডাটা কালেক্ট করার জন্য। আচ্ছা, তো ওরাও ইন্টার্নশিপ যখন ছিল তখনও ইন্টার্নশিপ কি কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে ইন্টার্নশিপ অ্যাকচুয়ালি প্রথম দিকে আমাকে বুয়েট পাঠাইছে কেপিএমে, কর্ণফুলী পেপার মিল, ওখানে 4 সপ্তাহ ইয়া করে আসছি। ওটা ম্যান্ডেটরি ছিল অ্যাজ এ পার্ট অফ দ্য কোর্স ওয়ার্ক। আচ্ছা, এরপরেও আমি বললাম আমি যেহেতু চাচ্ছিলাম যে ইউনিলিভারে কাজ করবো, তো সেই কারণে আবার ফার্দার এখানে একটু ইন্টার্নশিপের মতো করে কিছুদিন গেলাম। 2 দিন পর ওরা বললো যে তুমি যদি চাকরি করতে চাও তাও করতে পারো। সো অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসারের মতো করে একটা পজিশন ক্রিয়েট করে আমাকে বললো যে ঠিক আছে তুমি কোহিনুর কেমিক্যাল কোম্পানি থেকে। আমি আসলে মূল উদ্দেশ্য ছিল সোপ টেকনোলজিটা বুঝা, যেহেতু কাজ শুরু করলাম। আচ্ছা, সো দ্যাট প্রোডাক্টটা একদম প্রপার নলেজ, ইন্ডাস্ট্রি নলেজটা যেন তৈরি হয়, সোপ কিভাবে তৈরি করা যায়, র সোপ, সেই সম্পর্কে আমার ধারণা হয়ে গেল কোহিনুর কেমিক্যাল কোম্পানি থেকে, যে হাতে কলমে। এবং এটা বিকজ এটা সরকারি প্রতিষ্ঠান ছিল এক সময়, র প্রসেস আছে ওখানে, যেভাবে প্রসেস করা হয়। যদি ইউনিলিভার টেকনোলজি গুলো পরে আর একটু চেঞ্জ করেছে, বাট যেহেতু প্রসেসটা অলমোস্ট ওখানে সেম টাইপের ছিল। সো এখানে চাকরি করার সময় ইউনিলিভারে তখন রিক্রুটমেন্টের জন্য প্রসেস হয়। তখন তো এরকম এই সোশ্যাল মিডিয়া যুগটুক ছিল না। ইউনিলিভার আমাদের বুয়েটের নোটিশ বোর্ডে দিত যে আমরা উই আর লুকিং ফর সাম ব্রাইট ইঞ্জিনিয়ার্স, ইফ ইউ আর ইন্টারেস্টেড। এই জায়গায় ততদিকে আপনি পাস করে গেছেন না? তখন পাস করে গেছেন। ওকে, তো আপনি বোর্ডে দেখলাম যে আপনি হলে থাকি,
আচ্ছা সো হল তো অনেক বছর, সেই আমি 94 সালের পর থেকে, কারণ আমার তো এখানে কোথাও হয় ম্যাচ নাইলে হল, এটা চলে যাবার তো আমার এখানে ফ্যামিলি কেউ থাকে না, সেই কলেজ লাইফ থেকে শুরু, কলেজ লাইফ থেকে শুরু, মানে ম্যাট্রিক পাস করার পর থেকে আমি কলেজে থাকি। সো এইখানে যখন ইয়ারলি পরে রিক্রুটের প্রসেসটা অনেক বড়, বুয়েট তখন তারা বুয়েট থেকেই মোস্টলি রিক্রুট করতো। তখন তো এত প্রাইভেট ইউনিভার্সিটিও ছিল না, তখনই ঢাকা ইউনিভার্সিটি আর এই বুয়েট আর মেডিকেল, বুয়েট, আইবিএ, এই কয়েকটাই। এরপরে আপনি যখন রিক্রুটমেন্ট প্রসেসটা ভেরি লং প্রসেস, প্রথমে রিটেন পরীক্ষা হলো, অ্যাপ্রক্সিমেট 250 পিপল পরীক্ষা দিল, সেখান থেকে তারা শর্ট লিস্টেজ করি 39কে করতো, মানে ইনিশিয়াল প্রসেসের জন্য করলো, তারপরে বোর্ড, তারপরে সাবসিকুয়েন্ট প্রসেস। গুড থিংস ছিল যে প্রথম যে রিটেন টেস্ট হলো সেখানে আমি খুব ভালো করলাম। এটারও একটা কারণ ছিল, কারণ আমি যখন বইটা পড়তাম তখন টিউশনি করতাম। টিউশনি করলে যেটা হয়, মেট্রিক ইন্টারমিডিয়েট বই ওদের প্রশ্ন আসে ওই রিলেটেড বই, ওরকম লেভেল থেকে কেমিস্ট্রি বই, ওটা মোটামুটি ওটা আমি যত না পড়ছি তার চেয়ে বেশি সময় ধরে ওটা পড়েছি। টিউশনি করে মোটামুটি আপনি আপনার খরচ চালাচ্ছি। ফ্যামিলি থেকেও সাপোর্ট দিত, বাট আমি নিজেও কিছু এক্সট্রা, মানে কোনো কারণে যতটুকু দিত সেটা দিয়ে হয়তো না হলে আমি কিছু অংশ এখান থেকে সাপোর্ট দিতাম। থার্ড ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেহেতু পুরো অংশটুকু বাবা করতো, থার্ড ইয়ার থেকে মোটামুটি আমি নিজেও কিছুটা আর্ন করা শুরু করলাম, টিউশনি করতাম আর কি। সো একটা দুটো টিউশনি করতে খুব বেশি একদিন বা 3 দিন পড়াতাম, ওই 3 দিন দিয়ে কভার হয়ে যেত আর কি। এই আমি যখন বাইবাতে গেলাম ইউনিলিভারে, তখন ওই যে আমার সোপের আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা একটা বড় রোল প্লে করছে, এবং আমি খুব ক্লিয়ারলি বললাম যে এই সোপ টেকনোলজি ভাবে কাজ করে, এবং আমি আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি সোপে কাজ করতে চাই। ফরচুনেটলি আমি জানতাম না যে পজিশনটা কিসের জন্য, সাপ্লাই চেইন কি সেটাও তো জানি না। আচ্ছা, সাপ্লাই চেইনের জন্যই চেয়েছে। আচ্ছা, ওরা সাপ্লাই চেইন হচ্ছে ফাংশনের নাম, স্পেসিফিক্যালি সোপের জন্য বেসিক্যালি। আচ্ছা, এটা ছিল স্পেশালি সোপের জন্য, বাট আপনি জানেন না যেটা। ওকে, সোপে কাজ করতেছে, মানে একজন সোপের জন্য আরেকজন পার্সোনাল প্রোডাক্ট হতে পারে। আমার যেহেতু আমি বলছি সোপে ইন্টারেস্টেড, সোপে আমার নলেজও আছে, উনি দেখেছে কাজও করে এসেছি, হ্যাঁ, তারা বেসিক্যালি ফর্মালি আমাকে সোপের জন্য নিল, প্রোডাকশন অফিসার হিসেবে দিল সোপসে। সেখানে আমার ক্যারিয়ার শুরু আর কি। এটা কত সালে? 2004 সালে। 2004-এ 1994-তে আপনি চট্টগ্রাম কলেজে, 2004-এ আপনি সেই যে তখন প্ল্যান করেছিলেন যে ইউনিলিভার, কালুরঘাটের ইউনিলিভারে কাজ করবো, এখানে সব লোকজন স্মার্ট, এখানে আমি কাজ করবো, এখান থেকে বাড়িতে যাওয়া আসা করা যায়। সুতরাং ওই যে স্বপ্ন, সেটা ঠিক 10 বছরের মাথায় এসে রিয়ালিটিতে স্বপ্ন হলো সত্যি। তো যখন আপনি আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে বাসার সাথে নিশ্চয়ই আপনার বাবার সাথে যোগাযোগ হলো, কথা হলো, তো দেন হোয়াট হ্যাপেন্ড যে আপনি ইউনিলিভারের মতন কোম্পানিতে চাকরি পেয়েছেন? আপনার বাসার রিপারকেশন কি হলো? বাসা মানে আমি তখন তো এত ফোন টোনে ছিল না আমার, মানে আমি নিজে একটা ফোন কিনি, যেহেতু বললাম আমি টিউশনির টাকা দিই, আমার এক্সট্রা কস্টগুলো, একটা ফোন 2000 সালে আমি একটা ফোন কিনেছি, তো ফোনে যোগাযোগ ছিল তখন, জাস্ট গ্রামীণ ফোনের কিছু নাম্বার ছিল গ্রামে, মানুষজন কথা বলার জন্য, কথা শোনার জন্য টাকা দেওয়া লাগতো তখন ইনফ্যাক্ট। সো 2000 সালে কথা বলতেছি। তারপরে ইন বিটুইন 2000 যখন এই চান্স পেলাম 2004 সালের মার্চ মাসের দিকে, বাড়িতে ফোন দিয়ে বললাম যে আমার তো ইউনিলিভারে চাকরি হয়েছে। বা বললো যে ফাইনালি হয়েছে না, উনি জানতো যে আমি ইন্টারভিউ প্রসেসের ভিতর দিয়ে আছি, আচ্ছা, কিন্তু আমি ফাইনালি রিক্রুটেড কিনা, ফাইনাল সিলেকশন হয়েছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে আসছে কিনা, হয়েছে। 3 দিন আগে আমাকে বলছিল মেডিকেল টেস্ট হয়েছে, মেডিকেল টেস্ট রিপোর্ট দিয়ে আসছি, আমাকে ওই মেডিকেল টেস্টের রিপোর্ট দেওয়ার পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। সো যেটা হয়, গ্রামের মানুষজন, বাবা জিজ্ঞাসাই করে বসলো যে কত টাকা বেতন, এবং আমার স্টিল রিকল, আমার রিসেন্টলি আমার বড় ভাইটা মারা গেছে, তো বাবা বিশ্বাসই করতে পারছিল না যে আমি এত টাকা বেতনের চাকরি পেয়েছি। মানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে স্টার্টিং স্যালারি অলওয়েজ ভেরি ভেরি হাই, সো ইউনিলিভার প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, সব সময় ছিল। সেই হিসেবে বাবা এটা মানে প্রথমে বিশ্বাস করতে পারেনি, পরে মানে এত টাকা দেয় একটা চাকরি শুরুতেই এত টাকা দিচ্ছে, মানে হাউ কাম ইটস পসিবল। এবং উনি নিশ্চয়ই খুবই কনফিউজ ছিলেন যে আসলেই কি এত দেয়। কারেক্ট, উনি আমার ভাইকে বলছে যে রিকনফার্ম করার জন্য, তো শুধু সেটা বলে না, বলছে যে পরের সপ্তাহে চিটাং চলে যাওয়ার জন্য, যেহেতু আমার চাকরি হয়ে গেছে।
তো বললাম যে আমি কোহিনুরে কাজ করতেছি, আমি কয়েকদিন সময় এটা লাগবে, resignation সপ্তাহখানিক দিয়ে আসতে at least, হবে, হ্যাঁ। সময় লাগবে সপ্তাহখানিক। তো বলো যে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো গ্রামে কয়েকদিন থেকে যাওয়ার জন্য। আর ভাই বললো যে শহরে আমার জন্য ব্যাচ ট্যাচ বা কোনো কিছু করার জন্য, সো দ্যাট আমি যাতে চিটাং আসি করতে না। তো এখন ট্রাই করলাম অ্যাকচুয়ালি, আমি চলে গেলাম চিটাং বাড়িতে। বাবা তো খুব খুশি, যথারীতি ওনার যে সব জায়গায় দেখানো যে আমার ছেলে চান্স পেয়েছে, বুয়েটে ছিল। তো সেটা বাবার জন্য হয়তো অনেক আনন্দ, নিশ্চয়ই আমার জন্য আনন্দের ছিল। কিন্তু আসলে এখন আপনি নিশ্চয়ই বুঝবেন, আপনি এখন সন্তানের পিতা, সুতরাং সন্তানের সাফল্য আসলে জীবনের সবচেয়ে বড় সাফল্য। কারেক্ট। নিজের জীবনের সাফল্য চাইতো। সুতরাং আপনার বাবা সারা জীবন ছাত্রদের পড়িয়েছেন, তাদেরকে মানুষ করেছেন, কিন্তু আমার সন্তানও ওই জায়গায় যাবে, সেই স্বপ্নটা যখন না সত্যি সত্যি পূরণ হলো, আর সেটার আনন্দ তো নিশ্চয়ই অনেক 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 আনন্দিত ছিলেন। so proud. It was a proud moment for him. শুধু ওনার জন্য না, আমার মা অনেক স্যাক্রিফাইস করেছে, যেহেতু আমি আগে বলছি যে আমাদের অনেক ভাই বোন আছে। সো সবাই এটা একটা বড় মানে উৎসবের মতো দেখলো যে আমি আবার চিটাং ফিরে যাচ্ছি, বা আমার চিটাং চাকরি হয়েছে, সেই যেখানে আমি চেয়েছিলাম সেখানে চাকরি হয়েছে। এটুকুই। ওরা আমার কি কাজ, কোন ফাংশন বা কোনো কিছু, এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, ওরা জানেও না। আমার ভাই বড় চাকরি করে, ইউনিলিভারে কাজ করে, না বড় চাকরি সেটুকু জানে না, ইউনিলিভারে চাকরি করে। আচ্ছা, ইউনিলিভার ছিল না, লিভার ব্রাদার্স। হ্যাঁ, তখন সব চট্টগ্রাম হচ্ছে লিভার ব্রাদার্স নাম্বার ওয়ান কোম্পানি, এটাতে চাকরি পেয়েছে। এটা হচ্ছে বড়। একটা মজার গল্প শুনেছিলাম আপনার বড় ভাইকে নিয়ে। আপনার বড় ভাই আপনাকে খুব কেয়ার করতেন, আপনার ব্যাপারে খুব যত্ন নিতেন। এটা শুনেছি আপনি যখন ইন্টারভিউ দিতে যান লিভার ব্রাদার্সে, আপনার বড় ভাই আপনার সাথে ছিলেন, এবং উনি আপনার যাতে সময় মতন পৌঁছতে পারেন এই জন্য উনি কিছু। আমার বড় ভাইটা মানে সবসময় আনফর্চুনেটলি মারা গেছে, বাট উনি খুবই কেয়ারিং ছিল আমার প্রতি। ইনফ্যাক্ট আমি মনে করি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি, উনি একসাথে আমার 2 বছরের বই কিনে দিয়েছে, সো দ্যাট আমি যেহেতু বইটা আগে শেষ করলে পরের বইটা যেন শুরু করতে পারি। উনি ছিল এরকম মানুষ। ইভেন আমি যখন চান্স পেলাম ওখানে যাব, কত দূরে কত সময় লাগতে পারে, উনি নিজেই গিয়ে প্রথম দেখিয়ে আসছে কত সময় লাগতে পারে। অর্থাৎ লিভার ব্রাদার্স ইন্টারভিউ দিতে যাবেন, যাওয়ার সময় কত সময় লাগতে পারে উনি গিয়ে 2 দিন গিয়ে দেখে আসছে যে আচ্ছা এত টাইম লাগতে পারে, অ্যাডভান্স, যাতে দেরি না হয়। আমি চান্স পেয়েছি। উনি এসেই আমার জিনিসপত্র সহকারে প্যাকিং করি, উনি আমাকে ঢাকায় দিয়ে যাওয়ার জন্য যাচ্ছিলেন। উনি আবার সবকিছু নিয়ে যে আমি চিটাং চলে যাচ্ছি, উনি তখন ছিলেন আর কি। উনি অবশ্যই দেশের বাইরে থাকতেন, বাট সেই সময় উনি ছিলেন। তো যখন চাকরিতে জয়েন করব তখন উনি 2-3 দিন যাই দেখিয়ে আসতেন যে কত সময় লাগতে পারে যাওয়ার জন্য। সো অ্যাকর্ডিং আমার বোধ এতটার সময় তোমাকে কিন্তু বাসা থেকে বেরোতে হবে। আমি বললাম যে সবাই, তুমি যাচ্ছ আমার সাথে, মানুষজন কি বলবে যে আমি এখন এই বয়সে আছি, তুমি বলো যে না অসুবিধা নেই, আমি চলে আসবো তোর ওখানে গেটে দিয়ে আমি চলে আসবো। তো 2 দিন উনি আমাকে দিয়ে মানে কালুঘাট ফ্যাক্টরিতে পৌঁছায় দিয়ে উনি চলে গেছে। এক্সট্রিমলি কেয়ারিং ব্রাদার ছিল। ভেরি লাকি। উনি কত বড় আপনার? উনি আমার প্রায় 10 বছরের মতো বড় ছিলেন। সো রিসেন্টলি মারা গেছেন। ভেরি এফেকশনেট। জাস্ট এই কয়েক সপ্তাহ আগে। আপনার বাবা আপনার সাকসেস দেখে গেলেন, আপনি ইউনিলিভারে চাকরি পেয়েছেন, এন্ড হি ওয়াজ ভেরি প্রাউড। তারপরে উনি আমার বাবা, আমি ইউনিলিভারে চাকরি পাওয়ার 2 বছরের মাথায়, ইনফ্যাক্ট তখন ওনারা চাকরির শেষ দিকে ছিলেন। উনি অনেক বছর স্কুলের হেডমাস্টার ছিলেন, চাকরি করেছেন প্রায় 40 বছরের কাছাকাছি। তার ভিতরে সিগনিফিকেন্ট পোর্শন অফ টাইম উনি হেডমাস্টার ছিলেন স্কুলের। সো উনি লাস্টের দিকে, ওনার বয়স চাকরির যখন শেষ দিকে উনি অসুস্থ হয়ে যান, উনি ক্যান্সার আক্রান্ত হয়। পরে ইউনিলিভারে আমি যখন প্রায় 2 বছরের মাথায় উনি মারা যায়। আচ্ছা, জব শুরু করে উনি দেখেছেন, বাট উনি ইনফ্যাক্ট 2 বছর আসলে আর্লি ক্যারিয়ারে যেটা হয় খুব বেশি কিছু হয় না, এটা তো গ্র্যাজুয়ালি মনে ওনার একটা ছিল যে উনি চাইতেন যে আমি এই চাকরিটা করি বা এই চাকরিটা পাই, সেটা উনি দেখে গেছেন, বাট বাকি কিছু আর করে যেতে পারেন না। রাইট, গ্রেট স্টোরি। দেন হোয়াট হ্যাপেন্ড? তারপরে ঢুকলেন লিভার ব্রাদার্সে সোপ নিয়ে কাজ করা শুরু করলেন। দেন হোয়াট হ্যাপেন্ড? লিভার ব্রাদার্সে যখন জয়েন করলাম, ওখানে জয়েন করার পর শুনলাম যে আমি নাকি সাপ্লাই চেইন ফাংশনে জয়েন করেছি। আচ্ছা, সাপ্লাই চেইন কি ওটার কোনো ধারণা নেই আমার, বাট আমি জয়েন করেছি সাপ্লাই চেইন ফাংশনে।
এর বাইরে ফিনান্স আছে, মার্কেটিং আছে। আমাকে বললো যে আপনি সাপ্লাই চেনে জয়েন করেছেন। সর্বনাশ, সাপ্লাই চেনে আমার রোল কি? এগুলো তো ভেরি স্ট্রাকচার, ওরা অনেক কিছু শেখায়, প্রথমে ট্রেনিং দেয়, প্রচুর ট্রেনিং ইন্ডাকশন চলে। তারপরে একটা সময় বলে যে আপনি সোপ প্রোডাকশন অফিসার হিসেবে করেন, এখন শিফটের দায়িত্ব নেবেন শিফটে। সো সেখানেও মজার আছে, আমার সাথে যারা কলিগ ছিলেন তখন আসলে ইউনিলিভার আস্তে আস্তে টেকনিক্যাল গ্র্যাজুয়েটদেরকে শিফটে নিচ্ছেন। আমরা হচ্ছে ট্রায়াল কয়েকটা ব্যাচের ভিতরে আর কি। তো আমার আগে আরেকজন ছিলেন, বাকি দুজন শিফটে যারা ছিলেন এরা ছিলেন বেসিক্যালি কেমিস্ট, এবং এদের বয়সও অনেক। প্রথম আমার সাথে কলিগ যে ছিলেন ওনার ছিল আমার কাছাকাছি বয়সে। তো আমি আমার বাবাকে বললাম যে আমি যেখানে জয়েন করলাম সেখানে খারুল বাসার চৌধুরী উনি মারা গেছেন, উনি আছেন, এবং ওনার বয়স বাবার বয়সের কাছাকাছি, আমার বাবা একটু বেশি হবে। তখন বাবা বললো যে মাইন্ড ইট, উনি তোমার কলিগ হলেও রেসপেক্ট রাখবা, যাতে উনি যদি কোনোদিন না মনে করে। না সেটা না, বাট আমি তোমাকে বললাম আর কি যে এরকম মানুষজন কাজ করে এখানে। এরপরে সাপ্লাই চেনের প্রথম এবার ইন্টারেস্ট শুরু হলো, সাপ্লাই চেন কি, যেহেতু আমি এখানে জয়েন করেছি, সোপে কাজ করতে সাবজেক্টটা সম্পর্কে আবার জানতে হবে। ইউনিলিভার যেটা হয় ওদের ওয়েবসাইট, ওরা ট্রেনিং করায় যে সাপ্লাই চেন কি। ইউনিলিভারও সাপ্লাই চেন তার কয়েক বছর আগে আসে, তার আগে ওই টেকনিক্যাল ডিরেক্টর বলতো, পরবর্তীতে সেই পজিশনটুকু সাপ্লাই চেন ডিরেক্টর। ওটা ওই সময় তখন মাত্র ইন্টারন্যাশনালি এই নামটা শুরু হয়েছে। তার আগে ছিল প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট বলতো, পারচেজ ডিপার্টমেন্ট বলতো, কমার্শিয়াল বলতো, এক এক জায়গায় এক এক নাম ছিল। তখন তারা মানে ট্রেডিং করাইতো, ট্রেডিং করায় আমাদেরকে শেখানো সাপ্লাই চেন। ইন বিটুইন ইউনিলিভার যেটা করে, আপনি 1-2 বছর যাওয়ার পরে আপনার রোল চেঞ্জ করে। সো আমি প্রজেক্টে গেলাম, প্রজেক্টটা সেম ডিপার্টমেন্টের সোপসে ট্রেডিশনাল সোপ মেকিং থেকে ট্রান্সফরমেশন হচ্ছিল, মানে অনেক ম্যানুয়াল প্রসেস থেকে অটোমেশন হচ্ছিল। আচ্ছা, যেহেতু আমি টেকনিক্যাল, সো সেই কারণে আমার আন্ডারস্ট্যান্ডিং এদিকেও আছে। সো ওই প্রজেক্টগুলো, ডিপার্টমেন্টের প্রজেক্টগুলো লিড করার জন্য আমাকে দেওয়া হলো। আই বিকেম প্রজেক্ট ম্যানেজার। আরে বাহ! আর আপনারা যে কোহিনুরে কাজ করলেন সোপ নিয়ে, আপনার ওই এক্সপিরিয়েন্সটা এখানে অনেক বেশি কাজে লাগছে। বাট ইউনিলিভার যেটা হয়েছে ওটা ছিল র প্রসেসিং, এখানে কিছুটা অ্যাডভান্স লেভেলের টেকনোলজি ছিল। সো আলটিমেটলি এটাকে আরো ফার্দার অটোমেশন কিভাবে করা যায়, সেই কারণে প্রজেক্টে আমার সময়ে বেশ কয়েকটা একটা প্রজেক্ট আসে, কিন্তু অনেক বছর পরে। আমার স্টিল আই ক্যান রিকল যে 3টা প্রজেক্ট আমি লিড করেছিলাম। একটা ছিল ইভাপোরেটর, নতুন ইভাপোরেটর ইনস্টল করা, অনেক পুরনো ইভাপোরেটর ছিল, ওইটাকে রিপ্লেস করে নতুন ইভাপোরেটর নেওয়া। সোপের ট্রান্সফরমেশন, ভেরি টেকনিক্যাল জিনিস, যে কীভাবে সেন্ট্রিফিউজ অপারেশন ইন্ট্রোডাকশন করা যায়। তখন ওই যে সেন্ট্রিফিউজ ওই প্রজেক্টটা কাজ করার জন্য আমাকে পাকিস্তান পাঠানো হলো, ইউনিলিভার পাকিস্তানে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য। ওই আমি যখন যাই তখনই আমি যাওয়ার দিনই আমার বাবা মারা সংবাদ পাই। সো আমি পাকিস্তান চলে যাই, বাবার সাথে আর দেখা হয়নি। এরপরে আমি ইনফ্যাক্ট পাকিস্তান থেকে আসার পরে ওই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করি। এরপরে আরেকটা প্রজেক্ট, সুইং প্রজেক্ট বলতে, ওইটা আমি লিড ছিলাম। সেটা করার পরেই বেসিক্যালি আমাকে প্রসেস ম্যানেজার হিসেবে দেয়, অ্যাটলিস্ট ডিপার্টমেন্টের হেড করে আর কি। তখন আমি প্রমোটেড হই কয়েক মাস আগে। তখন নতুন গাড়ি অ্যালোকেটেড হয়, মানে ফান্ড টান্ড দিয়ে আর কি, ওরা গাড়ি কিনি। সো সেই তখন থেকে আমার একটা ধারণা হলো যে আসলে সাপ্লাই চেনে আমাকে কেরিয়ার করতে হবে। ম্যানুফ্যাকচারিং যদি কেরিয়ার করি, প্রবাবলি আই ক্যান বি ফ্যাক্টরি ম্যানেজার। আমি যদি সাপ্লাই চেনে করি, এটার অনেকগুলো কারণ ছিল। তখন আইবিএতে একটা ট্রেনিং হচ্ছিল সাপ্লাই চেনের উপর। সো আমি চিটাং থেকে আসি, ওই ট্রেনিংটা করি নিজের উদ্যোগে। আচ্ছা, আপনি খোঁজ খবর রাখছিলেন কোথায় কি ট্রেনিং আছে, কি করে নিজেকে, তারপরে আপনার একটা অলওয়েজই চেষ্টা ছিল নিজেকে আপগ্রেড করার, আপডেট করার। কারেক্ট। এবং ওটা প্রথম সাপ্লাই চেন কোর্স ফর্মালি আইবিএতে করে প্রফেসর শাহিন কবির সমতুরি নাই, উনি আইবিএতে, উনি দেশের বাইরে থাকেন। সো ওই কোর্সটা করার জন্য আমি 5 দিন ফুল ডে কোর্স করি। মোটামুটি একটা বেসিক সাপ্লাই চেন আন্ডারস্ট্যান্ডিং হয়। তখন আমি দেখলাম আমি যদি ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করি, আই কুড বি ফ্যাক্টরি ম্যানেজার, বাট সাপ্লাই চেনে কাজ করলে আমার অনেক মানুষের সাথে কথা বলার সুযোগ হবে, বিজনেসের এন্ড টু এন্ড ভিজিবিলিটি আসবে। অন্য ফাংশনগুলো, ক্রস ফাংশনাল টিম যাদেরকে বলা হয়, লাইক মার্কেটিং এর সাথে, ফাইন্যান্সের সাথে, অন্য ফাংশনগুলোর সাথে আমার যোগাযোগ হবে। রাইট। তো সেই
ওটা অনেক ব্রডার, ওটা ব্রডার এবং সকলের সাথে কথাবার্তা বলা যাবে। এখানে আমি কোনটাকে ছোট বড় দেখি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি স্কোপটা এখানে আরো বেশি, আরো একটু বেশি এবং ম্যানেজমেন্ট পজিশনও এটা একটা। আমার কাছে মনে হয়েছে যে তখন সাপ্লাই চেইন ডিরেক্টর ছিল কামরান বাকের, যিনি পরবর্তীতে রাইট ইউনিলিভার চেয়ারম্যান হয়। রাইট, উনি দেখতাম, উনি দেখতো আর কি। সো আমার হচ্ছে কোনো একদিন যদি উনার মতন হতে পারি, ভেরি ডিফিকাল্ট উনার মতো হওয়া, চেষ্টা করা যে উনি যে রোলে গেছে এরকম রোলে যদি কখনো যাওয়া যায় তাহলে প্রবাবলি এটা প্রাউড মোমেন্ট হবে। সো এভরি টাইম ইউ হ্যাড আ টার্গেট যে আচ্ছা আমার পরে এটা হইতে হবে, পরে এটা হইতে হবে, এটা আপনার টার্গেট ধরে আগায় যাচ্ছিলাম। যে আমার মনে হচ্ছিল যে আমি যদি ওই রোলে যেতে চাই তাহলে কি কি জায়গায় আমার স্কিল দরকার। সো একটা স্কিল হতে পারে কোর ম্যানুফ্যাকচারিং এ যদি আমি এক্সপিরিয়েন্স থাকে, যেটা আমার 5 বছর চাকরি করে হয়েছে। তারপরে চিন্তা হলো যে ম্যানুফ্যাকচারিং এর বাহিরে যদি প্ল্যানিং, লজিস্টিক্স অথবা প্রকিউরমেন্টের এক্সপিরিয়েন্স থাকে তাহলে হয়তো অ্যাডেড অ্যাডভান্টেজ পাবো। এটা আমার ধারণা, আমি জানি না লাগবে কিনা, কিন্তু আমার ধারণা হলো যে এটা যদি থাকে তাহলে আমি তো এন্ড টু এন্ড ভিজিবিলিটি দেখতে পাচ্ছি। রাইট। সো তখন আমি চাইলাম যে আমাকে ম্যানুফ্যাকচারিং থেকে আদার রোলে করা যায় কিনা। ইন বিটুইন যেহেতু বাবাও মারা গেল, ওই বাড়িতে যাওয়ার ওইটা আস্তে আস্তে ওই আর্জটা আস্তে আস্তে কমে গেল। সো আমার ভাইও দেশের বাইরে চলে গেলেন। সো আলটিমেটলি ওই আর্টসটুকু আর আগের মতো নাই, যেটার জন্য প্রতি সপ্তাহে পাঠাতে যাওয়ারটা কালুর ঘাটে থাকার। সো আমি চাইলাম, বাট যেটা হয় সবসময় শেষ সুযোগ আসে না। বললো যে তুমি ওয়েট করো, আমরা পরবর্তী রেখে। ইন বিটুইন আমি চিন্তা করলাম যে না, ওই যে বললাম ওইখানে আমার মনে হয়েছে যে সাপ্লাই চেইন ডিরেক্টর হওয়ার জন্য 1-2টা এরকম কোর রোলে যদি আমার এক্সপিরিয়েন্স থাকে, ম্যানুফ্যাকচারিং এর বাইরে একটা রোল লাইক প্রকিউরমেন্ট অথবা লজিস্টিক্স, কমার্শিয়াল, এই রোলের একটা এক্সপিরিয়েন্স প্লাস একটা MBA ডিগ্রি দরকার। সো আমি চিন্তা করলাম চিটাঙে খুব ভালো নেই, আমি ঢাকায় চলে আসবো। সেই কারণে বেসিক্যালি আমি ইউনিলিভারের চাকরিটা ছেড়ে দিই, যদিও আমার স্বপ্নের চাকরি, বাট আরেকটা স্বপ্নকে পাবার জন্য এই স্বপ্নটা ছেড়ে দিয়ে আসি। এটা ছেড়ে দিয়ে আমি জয়েন করলাম, আমি ঢাকায় চলে আসবো, এটা ডিসাইডেড। কিন্তু ইউনিলিভারের ঢাকায় তখন কোনো পজিশন ছিল না আর কি। ওরা বলছে ওয়েট করো। আমি ঢাকায় জয়েন করি। ওই রিস্কটা আপনি নিলেন? ওটা রিস্ক, ওটা বিশাল রিস্ক। হ্যাঁ, মানে ইউনিলিভারের একটা সেট, একটা জব ছেড়ে আমি ঢাকায় চলে আসছি। এটা লোকাল কোম্পানিতে জয়েন করি, আবুল খায়ের গ্রুপে। আমি জয়েন করি শাহ সিমেন্টে। শাহ সিমেন্ট সম্পর্কে একটু বলেন। সিমেন্টে গেলেন? সিমেন্টে গেলাম, ফ্যাক্টরিতে না, এবার গেলাম ওই ম্যানেজমেন্টে, লজিস্টিক্স প্ল্যানিং এই রোলে গেলাম, সাপ্লাই চেইন ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। এক্সপিরিয়েন্স কি? এক্সপিরিয়েন্স হচ্ছে যে 2টা। এক হচ্ছে যে আইবিএতে আমি সাপ্লাই চেইন উপর একটা ট্রেনিং করেছিলাম। 2, আমি যখন প্রজেক্টে কাজ করতাম তখন ইন্টারন্যাশনাল বাইং কিভাবে হয় তার একটা আইডিয়া আমার ছিল আর কি। সো 2টার উপর বেস করি তারাও আমাকে সুযোগ দিল শাহ সিমেন্টের সাপ্লাই চেইন ডেভেলপমেন্ট ম্যানেজার হওয়ার জন্য। আমি ঢাকায় চলে আসলাম। ফ্যামিলি, আমার ওয়াইফ তখন ঢাকায় কাজ করতো, এটা একটা কারণ। বাট ঢাকায় চলে আসার কারণে ইনফ্যাক্ট পরিবারের সবার মন খারাপ। 2টা কারণে। এক হচ্ছে ইউনিলিভারের মতন কোম্পানি ছেড়ে একটা দেশি কোম্পানির লোকাল আসা, আর একটা হলো চট্টগ্রাম থেকে গ্রামের সাথে একটু বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তো সেটা আসলে পরবর্তীতে আমি যখন ঢাকা চলে আসি, শাহ সিমেন্টে কাজ করতাম, দিলকুর সাথে আমার অফিস ছিল। এবার আমি আর ফ্যাক্টরিতে না, এবার মানে কর্পোরেট অফিসে বসি। সো এখানে 1 বছর কাজ করার পরে শাহ সিমেন্ট কিন্তু ম্যাসিভ অপারেশন। যারা শাহ সিমেন্ট সম্পর্কে অনেকে ধারণা হয়তো না, এটা কত বড় অপারেশন। ওদের মাদার ভেসেল আছে, লাইটার আছে, ট্রাক, নানা ধরনের মাল্টি অপারেশন। এটা একটা ম্যাসিভ অপারেশন ম্যানেজ করা, মানে যেটা বাইরে থেকে আসলে এটা কেউ বুঝতে পারবে না কত বড়, এটার স্কেলটা কত বড়। সো ইন বিটুইন গ্রুপটাও কিন্তু অনেক বড়, এইটাও অনেকের ধারণা। বাট সবাই যেরকম এমএনসি ছেড়ে চলে আসছে ওই কারণে লোকাল গ্রুপে। হ্যাঁ, ওরা 1 বছর পরে একটা ফ্যাক্টরি নেয়, এটার নাম হচ্ছে যে সিরামিক্স ইন্ডাস্ট্রি, ফাহিম স্যানিটারি ওয়্যার। আচ্ছা, আবুল খায়ের ওটাকে অ্যাকোয়ার করার পরে আমাকে বলা হলো যে তুমি ওটার দায়িত্ব নাও এজ এ ফ্যাক্টরি ম্যানেজার। অ্যাগেইন আবার চিন্তা করলো যে ম্যানুফ্যাকচারিং এর রোলে আবার আমাকে ব্যাক করতে হলো। ওরা বললো যে এখানে শুধু ম্যানুফ্যাকচারিং না, তুমি এখানে সবকিছুই দেখবা, মানে এন্ড টু এন্ড রেসপন্সিবিলিটি থাকবে তোমার। সো আবার চিন্তা করলাম যে আমি যদি কোম্পানিটা ছেড়ে দিই, তখন আমার অন্য অফারও ছিল। চিন্তা করলাম যেটা যদি ছেড়ে দিই তাহলে লোকে বলবে যে আসছিল, মানে তেমন কিছু করে যেতে পারে নাই, মানে ওই কোম্পানির একটা থাকতে পারে যে
আমার কোম্পানিতে আসে তেমন কিছু পারফর্ম করে যেতে পারেনি। So, আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমি যে আমি কোম্পানি যখন এসছি কিছু কিছু একটা একটা করে করে যাব, সো যাবো। দ্যাট দে রিমেম্বার মি। তারা যেন রিমেম্বার করে। আই এম জি। গ্রেটফুল যে ওই ম্যানেজমেন্ট উইদাউট মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তারা আমাকে কিন্তু এই ট্রাস্ট রেখে আমাকে ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে নেয়। ফ্যাক্টরি ম্যানেজার নিয়ে ইনফ্যাক্ট আমাকে বেনিফিটস অ্যান্ড আদার থিংস খুব ভালো দিয়ে রাখা করে। আমি ওই ফ্যাক্টরিতে 4 বছর কাজ করেছি এবং 4 বছরে ওই ফ্যাক্টরি 300% উপরে গ্রোথ ছিল, ওয়াও, ইয়ার অন ইয়ার গ্রোথ। ও মাই গড। সো একটা লুজিং কনসার্ন ছিল, যেটা থেকে একটা প্রফিটেবল ভেঞ্চার টার্ন করেছে। আমি যখন জয়েন করি ওখানে, আমি হচ্ছে একমাত্র ব্যক্তি আবুল খায়ের বুকে, বাকি সবাই অ্যাকচুয়ালি অন্য কোম্পানি থেকে আসা, আচ্ছা, কাউকে চিনি না। ওকে। সো এবং একটা লুজিং কনসার্নের সবার সমস্যা হচ্ছে সবার মনোবল ভেঙে একদম জিরো থাকে। তো আমার খুবই ইন্টারেস্টিং ছিল যে আমি যখন গেলাম, আমি সবাইকে জিজ্ঞেস করছি তোমরা কেন, তোমাদের কোম্পানিটা কেন ফেল করেছিল, তোমরা কেন? স্যার আমরা কেউ জানি না। আচ্ছা, তারপরে বলো যে শুধুমাত্র আমি তো লাস্টে প্রোডাকশন কতটুকু হয়েছে, বলে স্যার সেটা শুধু একজন জানে, একজনের কাছে লেখা আছে, আমরা জানি না। তো যাই হোক, পরবর্তীতে তাদেরকে বললাম যে তোমাদের চাকরি যাবে না। আমি একটা ড্রপ বক্স করলাম, ড্রপ বক্সে বললাম যে এই কোম্পানি কেন ফেল করেছে প্রত্যেকে 3টা করে কারণ লিখে যাবা। এটা সবাই কি লিখছো আমি কাউকে জিজ্ঞাসা করবো না, কিন্তু সবাই লিখে যাবা। এইটা প্রত্যেকে লিখে গেছে। আমি ওটা থেকে এক্সেল বের করি কি কারণে এই কোম্পানিটা ফেল করেছে, তার ডিটেলস অ্যানালাইসিস করে দেখছিলাম টপ 10 রিজনস যে কারণে। এখান থেকে আমি টপ 3 রিজনস সলভ করার জন্য চেষ্টা করলাম। এটা সলভ করার জন্য যখন চেষ্টা করলাম তখন ম্যানেজমেন্টের ফুল সাপোর্ট ছিল। ম্যানেজমেন্ট আমি যা চেয়েছি যখন চেয়েছি সেটা আমাকে ম্যানেজমেন্ট দিয়েছে। যদি লোকাল কোম্পানি, ম্যানেজমেন্টের ইয়ার অভাব ছিল না, সাপোর্টের অভাব ছিল না। এবং এই নরমালি যেটা হয় যে লোকাল কোম্পানি ওই সাপোর্টটা দিতে চায় না। আমি যা চেয়েছি কোম্পানি তার চেয়ে আরো বেশি দিয়েছে, বলছে যা বলছো তা করে দেবো। কিন্তু এই জন্যই বোধহয় এটা এত বড় কোম্পানি হতে পেরেছে। হ্যাঁ, প্রথমে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে কেন ফেল করেছে। সো এখানে কিছু জিনিস সলভ করবো, দেখলাম যে না মোটামুটি একটা গ্রোথ দিকে যাচ্ছে। তখন ম্যানেজমেন্ট যেটা হয় যে গ্রোথ যখন আসে তখন সবার একটু খুশি, অটোমেটিক্যালি আরো বেশি তারা ইনভেস্টমেন্ট করে আরো করে। তখন তারা আমাকে নানাভাবে ট্রেন করাইছে। ওদের যেহেতু ইনহাউস ট্রেনিং নেই, ওরা দেশের বাইরে নানা ইন্ডাস্ট্রিতে, নানা ট্রেড ফেয়ারে, মানে ইউরোপ থেকে শুরু করে এশিয়া কম্পারিজন করা যে ইউরোপের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ভার্সেস এশিয়ার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, কিভাবে কম্পিটিটিভ জানা যায়, কিভাবে ফ্যাক্টরিটাকে একটা তখন আরেকে ছিল নাম্বার 1 আরেকে সিরামিক্স, তার কম্পিটিটিভ অথবা তার চেয়ে ছড়িয়ে যাওয়া যায়। তো সেটার মোটামুটি 4 বছরে আমি একটা করে দিয়ে আসছিলাম, জায়গায় নিয়ে গেলেন। ইন বিটুইন আমার তো ওই যে বললাম যে MBA করার শখ, তো IBA-তে আমার MBA এর পরীক্ষা দিলাম এক্সিকিউটিভ প্রোগ্রামে, MBA চান্স পেলাম। যখন পাইলাম তখন MD-কে যে বললাম যে আমি তো এখানে চান্স পেয়েছি, আমি লোকাল কোম্পানি যেটা হয় সাধারণত এটা এগুলো অ্যালাউ করে না। তারপর উনি বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে কাউকে আর বলার দরকার নেই। বাট এটা একটা মানে MBA শুরু করেছি, 4 বছরও হয়েছে, গ্রোথও ভালো, আমার জন্য খুব হ্যাট্রিক হয়ে যাচ্ছিল। মনে করেন আমি একটা ফ্যাক্টরি একটা এত প্রেসার থাকে, এটার পরে একটা MBA করা ইম্পসিবল ব্যাপার। বিইং এ ফ্যাক্টরি ম্যানেজার এটা অসম্ভব না, কারণ কনস্ট্যান্টলি ফোন বাজছে, কনস্ট্যান্টলি করতে হচ্ছে, বাইরে যাওয়া লাগতেছে, ইতালি যাচ্ছি, এই জার্মানিতে যাচ্ছি, এই চায়না, তাহলে ক্লাস হবে না, পড়াশোনা হবে না। ইনফ্যাক্ট আমি শুধু একদিন মানে আমি যে যেতাম মাঝে মাঝে এরকম হতো যে আমার বাসা হচ্ছে মিরপুর, এখান থেকে কালীগঞ্জের দূরত্ব আছে রাফলি 42 কিলোমিটার। আমি সকাল 6:15 বেরোতাম, আমি 7:30 পৌনে 8টার ভিতরে অফিসে বসতাম। আমার অফিস 8টা থেকে আমি যেহেতু আমি বের হয়ে যাব IBA-তে ক্লাস করার জন্য, সো 4টার সময় বের হতাম, 2.5 ঘন্টা লাগতো ওখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে, 2.5 ঘন্টা লাগতো সাধারণত। আমি 6:30 কোনো দিন 7টায়, কোনো দিন 3 ঘন্টাও লাগতো। এখানে 3 ঘন্টা ক্লাস করার পর বহুদিন আছে যে আমি গাড়িতে ঘুমাই গেছি, যে ড্রাইভার এসে বলছে স্যার আমরা বাসায় চলে আসছি, আপনি নামেন। এখান থেকে নাকি আবার ঘুম থেকে উঠে আবার 6:30 ফ্যাক্টরিতে যাবে। খুব রেয়ার কেস যে আমি কোনোদিন ফ্যাক্টরিতে লেটে গেছি, জানো তো পক্ষে। আমি মানে থাকলে অন্য জিনিস, বাট আমি যখন অফিস করেছি এভাবে অফিস করেছি। পরবর্তীতে মনে হলো যে না আসলে এটা খুব টাফ হয়ে যাচ্ছে আমার জন্য, অনেক বেশি প্রেসার হয়ে যাচ্ছে। আই ডিসাইডেড আমি কোম্পানি ছেড়ে দেব। তখন চিন্তা করলাম যে আমি 2 দিন ছুটির একটা চাকরি দরকার। ইন বিটুইন আমার সাথে অনেক মানুষের পরিচয়, অনেকে যোগাযোগ করেছিল যে
যেহেতু কম্পিটিটর কোম্পানিগুলো যোগাযোগ করেছিল, আমি এমডিকে ওনাকে ডিরেক্টলি পাইনি, ওনার প্রতিনিধিকে বলছে যে না, আমি কোনো কম্পিটিটর কোম্পানিতে জয়েন করবো না, উনি আমাকে রিলিজ করে দিতে পারেন, আমি অন্য ইন্ডাস্ট্রিতে চলে যাবো, সো দ্যাট এরকম যেন না হয়। কারণ আমি যেহেতু এই ইন্ডাস্ট্রিটা আমি গ্রো করেছি, এর কম্পিটিশন আমি আর জায়গায় করতে পারি না, এথিক্যালি ঠিক হবে না। আমার কাছে মনে হচ্ছে বাহ, দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট লার্নিং। নর্মালি কি হয় যে আমরা একই জায়গায় একই ফ্যাক্টরিতে একই ধরনের কাজগুলো করি বা জয়েন করি নর্মালি, বাট এথিক্যালি আমি একটা প্রতিষ্ঠানের সমস্ত ইনফরমেশন জানি, সেটা বিল্ড আপ করেছি, সুতরাং সিমিলার কোনো কোম্পানিতে আসলে এথিক্যালি আমাদের জয়েন করা। আমার জন্য মাল্টিপল কোম্পানি বলেছিল যে আপনাকে এরকম একটা ফ্যাক্টরি করে দেন, আপনাকে এই ফ্যাক্টরির কম্পিটিটরে আমি কোথাও কাজ করবো না, আমি ইনফ্যাক্ট এই ইন্ডাস্ট্রিতে আপাতত কাজ করবো না, যাতে স্যার, কারণ আমি যখন যাব তখন আমার সাথে অনেক লোক যেতে চাইবে। এইখানে আমার একটা জিনিস আপনার কাছে জানার আছে যে বাংলাদেশে অনেক লুজিং কনসার্ন আছে, যেগুলো হয়তো বিশাল সম্ভাবনা আছে ভালো কিছু করার, এবং আপনি যেটা বলছিলেন যে আপনি লোকাল কোম্পানিটার দায়িত্ব নিলেন সিরামিক্সের, এবং সেটাকে আপনি একটা লুজিং কনসার্ন থেকে ডিমোটিভেটেড এমপ্লয় দিকে আপনি সেটাকে একটা 300% গ্রোথে নিয়ে গেলেন। এই যে একটা লুজিং কনসার্নকে 300% গ্রোথে নিয়ে যাওয়া, এটার পিছনে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করলো, কেন সম্ভব হলো এটা? আমি প্রথম যখন ফ্যাক্টরিতে গেলাম, আমি বললাম যে আমি আবুল খায়ের গ্রুপ থেকে আসছি, ওখানকার তো পুরো সেট আপ ছিল, ওখানে ফ্যাক্টরি ম্যানেজার ছিল। আনফর্চুনেটলি উনি ছিলেন যে ফ্যাক্টরি ইনচার্জ যে ছিলেন, উনি আগের যে ওনার ছিল তার রিলেটিভস ছিল, এবং ডিউ রেসপেক্ট নিয়ে বলি, ওনার আসলে ম্যানুফ্যাকচারিং কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, উনি মানে রিলেটিভসদের হিসেবে ওই প্রতিনিধি হিসেবে উনি ওখানে ছিলেন। সো আমি বললাম যে এখন থেকে আমি ইনচার্জ, উনি আমার ডেপুটি হিসেবে থাকবে, সো দ্যাট পিপল শুড নো দ্যার ইজ এ চেইন অফ কমান্ড ইনসাইড দ্য ফ্যাক্টরি। উনি আমাকে, তাহলে রেস্ট অফ দ্য পিপল উনাকে রাখুন, উনি আমাকে রিপোর্ট করবে। আমি প্রথমে ব্রেক করলাম না, তারপরে কদিন পরে ওনাকে বেসিক্যালি আমার ডেপুটি করলাম। ইন বিটুইন যেটা বললাম যে কেন ফ্যাক্টরিটা লস করেছে, সেটা আমি অ্যানালাইসিস করতে শুরু করলাম। প্রথম আমার অবজারভেশন হলো, একটা ফ্যাক্টরিতে ঢুকলাম, যে ফ্যাক্টরিতে দেখলাম যে গেটে কোনো মানুষ মানে গেট কিপিং করছে না, মানে কয়টার সময় ঢুকছে, কয়টার সময় বেরোচ্ছে। ফ্যাক্টরিতে তো মাস্ট, এবং ফ্যাক্টরি আসলে এটা মানে আমি যেটা মনে করি, এটা এই টাইম ম্যানেজমেন্ট, এটা আর্মিদের মতো হওয়া উচিত। মনে করেন আপনার 6টার শিফট, আইডিয়ালি 6টায় শুরু করা উচিত। অন দ্য আদার হ্যান্ড, আপনি 6টার পরে আসলেন, আপনার জন্য আসলে বাকি লোকগুলো ওয়েট করছে, চেইন প্রসেস। এখন আপনি কোনোভাবে যেন এরকম না হয়, স্মুথ হ্যান্ড ওভার যেন হয়। তো ওখানে দেখলাম যে লোকজন, স্থানীয় লোকজনে কাজ করতো, খুব বেশি কেউ করতো না, কিছু মানুষ বাসায় চলে গেলো, আচ্ছা ঠিক আছে, আবার কিছুক্ষণ পরে আবার আসলো, বাহির থেকে রেস্ট করে আসলো, কেউ বললো যে আমি ব্রেকফাস্ট করতে চলে গেছি। সো প্রথম যেটা বললাম যে নো, ফ্যাক্টরি গেট বন্ধ থাকবে, জেনারেল শিফট 8টায়, 8টা থেকে 15 মিনিট পর্যন্ত টাইম, 8টার ভিতরে সবাইকে করতে হবে। বিং এ ফ্যাক্টরি হেড, আমি সবসময় চাইতাম যে 7:30টায় ঢুকার জন্য, সো দ্যাট রেস্ট অফ দ্য পিপল যেন বুঝতে পারে যে না, আমি যেহেতু সবার আগে আসছি, তো সবাই যেন এটা মানে। সো প্রথমে এটা বললো যে না, আগামীকাল থেকে এটা। ওরা যে বলছিল যে কেন করেছে, ফ্যাক্টরিটা লুজ করেছিল, সেটা নিয়ে অ্যানালাইসিস করে দেখলাম, এই ফ্যাক্টরিতে যে প্রোডাক্ট বানায়, আইডিয়ালি এটা সে চিন্তা করেছিল বাইরে এক্সপোর্ট করার জন্য, আচ্ছা, অ্যাকর্ডিংলি মোল্ড ডেভেলপ করা আছে। কিন্তু এই প্রোডাক্টটা আমাদের দেশে চলবে না, কারণ আমাদের দেশের ওয়াশরুমগুলো অত বেশি বড় না। সো 5 ফিট বাই 8, মানে 8 ফিট, এই রেঞ্জে এত বিরাট WC বসানোর জায়গা নেই। এগুলো ইউরোপের দিকে, যারা তাদের বাথরুম অনেক বড়, বাথরুম সব বাইরে থাকে, ওই সব জায়গায় করা যেতে পারে। তাই বললো যে এটা কেন, বলো যে এটাই মোল্ড আমরা ডেভেলপ করে নিয়ে আসছিলাম। তো আমি বললো যে এই মার্কেটে যারা মার্কেট লিডার, ওদের প্রোডাক্ট আপনারা দেখেননি? বলো যে ওদের প্রোডাক্ট দেখছি, আমরা কখনো ওটা তৈরি করার জন্য চাইনি। আমাদেরকে বিদেশি লোকজন ছিল, ওরা বলছে যে এটা ভালো স্ট্যান্ডার্ড জিনিস, বাইরে চলে, তোমরা এটাই করো। সো যেটা হয়েছিল, এই যে মার্কেটে কি প্রোডাক্ট চাচ্ছে আর কি ম্যানুফ্যাকচার করছে, এটার মাঝে মানে অ্যালাইনমেন্ট ছিল না আমার কাছে মনে হচ্ছে। তাই বলে ঠিক আছে, এটা অ্যাড্রেস করা দরকার, আমরা লোকাল প্রোডাক্ট যেগুলো চলে, এই ধরনের একটা প্রোডাক্ট রিডিজাইন করবো। অ্যাকর্ডিংলি আমি বাহির থেকে একজন মডেলার নিয়ে আসলাম, আমেরিকান স্ট্যান্ডার্ডে কাজ করতে, এরকম একটা মডেলার ছিল। আচ্ছা, সেকেন্ড থিং দেখলাম, ফ্যাক্টরি যখন চলে, সো নানা স্টেজে কোনো জায়গায় প্রোডাকশন লস হয়, সাবসিকুয়েন্টলি ফাইনাল স্টেজে যখন যায়,
মনে করেন 100 পিস দিয়ে আপনি শুরু করলে এটা যাইতে যাইতে হয়তো 60 পিস, কারণ অনেকগুলো স্টেজ পার হয়ে আসতে হয়। রাইট, ওয়েস্টেজ লেভেল অনেক বেশি। ফ্যাক্টরির পুরো জায়গায় সব জায়গা থেকে সমান ক্যাপাসিটি। তো যেটা হয় মাঝে মাঝে লাস্ট স্টেজে ফায়ারিং, যেটা মেইন যেখান থেকে প্রোডাকশন হয়, এটা আইডিয়াল বসে থাকে কি জন্য, নিচ থেকে কমে যাচ্ছে, ওইটা আর আগে। তো তখন আমি বললাম যে কিছু অংশ আমি আস্তে আস্তে ওখানে মানে ক্যাপাসিটি ব্যাক এন্ডে বাড়াই দিব, সো দ্যাট ফাইনাল স্টেজে কখনো খালি না থাকে, ফুল ক্যাপাসিটি যেন চলে। থার্ড, এখানে ম্যানুয়াল প্রসেসে চলতো, 2-1টা সেমি অটোমেটেড লাইন ছিল। সো আমি যেটা করলাম, সেমি অটোমেটেড লাইনগুলোকে ওরকম ডিজাইন করে লোকালি কয়েকটা লাইন ডেভেলপ করলাম। প্রথমে এমডি বললো যে আমি করতে পারবো কিনা, 2টা লাইন করার পরে মানে যখন প্রোডাকশন হচ্ছিল তখন উনি খুবই হ্যাপি হলো যে হ্যাঁ করা যাবে। অনেকগুলো লাইনকে আমি সেমি অটোমেটেড নিয়ে গেলাম, যাতে শুরুতে আপনার অনেক বেশি যায় এবং এন্ডে যেন 100 অন্তত আসে। কারেক্ট। সো থার্ড জিনিস যেটা মনে হচ্ছে যে ইনফরমেশনের ভিজিবিলিটি, আমার যে কত প্রোডাকশন হচ্ছে, কত লস হচ্ছে, এই জিনিস কারো কাছে কোনো ইনফরমেশন, আমার কত ইনপুট হচ্ছে, এন্ড রেজাল্ট কত আসছে, মাঝখানে ওয়েস্টেজ কত, কিভাবে এটাকে মিনিমাইজ করতে পারি, এই ডেটাগুলো তো খুব ইম্পর্টেন্ট। এই ডেটাগুলো তাদের ভিজিবিলিটি ছিল না, থাকলেও কোনো একজন জানতো কিন্তু শেয়ার কারোর সাথে শেয়ার করতে পারতো, আলটিমেটলি হয়তো কেউ জানতেও চাইতো না। আমি জিজ্ঞাসা করার পর যেটা কে জানে, এটা শুধু ও জানে। সো এই 4-5টা জিনিস যখন করলাম, তখন দেখলাম যে পজিটিভ রেসপন্স আসতেছে, আস্তে আস্তে গুডস ভালো পাওয়া যাচ্ছে, রেসপন্স পাওয়া যাচ্ছে। সো আলটিমেটলি তখন আমরা প্রথমে এটার নাম দিলাম ইমপ্রুভড ফাহিম। আচ্ছা, এর পরবর্তীতে ব্র্যান্ডটা চেঞ্জ করে স্টেলা নামকরণ করা হয়। ইন বিটুইন আমি আসলে সেমি অটোমেটেড থেকে অটোমেটেড দিকে চলে গেলাম। ইনফ্যাক্ট পরবর্তীতে ওখানে রোবোটিক স্প্রে ইন্ট্রোডাকশন করলাম, ওয়াও, সো দ্যাট আরো যাতে ইন্টারন্যাশনাল ফিনিশিংটা ওটা থাকে। রোবোটিক স্প্রে করলে তো পার্মানেন্ট এন্ড লাইক ইট লুকস লাইক একদম পুরো বিদেশি, ওরকমই করা হয়েছে। পরবর্তীতে দ্য ফ্যাক্টরি ইজ ডুইং ভেরি ওয়েল। এবং স্টেলা তো একটা খুবই নামী একটা ব্র্যান্ড, খুবই নামী একটা ব্র্যান্ড স্টেলা, এবং ইন্টারন্যাশনালি ওটা ইটালি থেকে শুরু করে বিভিন্ন দেশে এক্সপোর্টও হয়। সো এটা একটা বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে, এখন লোকাল মার্কেটে বিক্রি করছে। সো ভবিষ্যতে হয়তো ওরা বাট আমি চলে এসেছি, ওই যে বললাম আমার এমবিএ শুরু করলাম, এমবিএ এর পরে বেসিক্যালি খুব কষ্ট হয়ে যাচ্ছিল এই যে এত কিলোমিটার ট্রাভেল করা। পরবর্তীতে আমি আমার ওয়াইফ বললো যে আমি চাকরিটা ছেড়ে দিতে চাই, কি বলো, তুমি যেটা বেটার মনে করো, মনে হচ্ছে তোমার জন্য খুব স্ট্রেস হয়ে যাচ্ছে। আমি বললাম আমার যেই স্বপ্ন ছিল যে ফ্যাক্টরিটা অ্যাটলিস্ট একটা জায়গায় নিয়ে যাওয়া, ওটা আমি করেছি। আর অ্যাটলিস্ট দি ওনার শুড রিমেম্বার দিস থিং দ্যাট আমি মানুষটাকে এনেছি এবং এই মানুষটা আমাকে এই কন্ট্রিবিউশনটা করে গেছে একদম খালি। I'll be remembered. 5 বছর 3 মাস চাকরি করার পর ডিসাইডেড আমি তখন আমি এমবিএ করতেছিলাম, তখন আমি আস্তে আস্তে একজনকে বললাম যে আমি প্রকিউরমেন্টে একটা রোলের কথা বললো একজন। আমার কোথাও আপনি যদি আমার হিস্ট্রি দেখেন, কোনো জায়গায় কিন্তু আমার প্রকিউরমেন্ট রোল করার এক্সপিরিয়েন্স নাই। হোলসিম সিমেন্ট বাংলাদেশ তখন প্রকিউরমেন্টের রোল একজন খুঁজতেছিল যার ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্টের এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, লোকালটা তো পারাই যাবে। সো ওইখানে ওটা কোয়াইট ইন্টারেস্টিং থিং, প্রকিউরমেন্টে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি যখন সিরামিক্সে কাজ করতাম তখন তো সবই আমি দেখতাম। মাঝখানে আমাদের কমার্শিয়াল ম্যানেজার কয়েকদিন সিক ছিলেন, ওই কারণে আমি অপারেশন বন্ধ রাখিনি। তো উনি যা করতো, কারণ উনি এত স্ট্রাকচারতে কাজ করতো, উনি না থাকলে ওনার ফাইল করা ছিল, আমি ফাইল দেখি আমি নিজেই করে ফেলতে পারতাম। এবং আমি করি ওটা বুঝে গেলাম যে প্রকিউরমেন্ট কিভাবে করে ওনার অনুপস্থিতি, স্পেশালি ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট, কারণ প্রোডাক্ট তো সব বাইরে থেকে সব র মেটেরিয়ালস ইম্পোর্ট করা। তো হোলসিমে যখন ইন্টারভিউ দিতে গেলাম, শি ওয়াজ ভেরি ইমপ্রেসড। একজন যে এমডি ছিলেন যে প্রকিউরমেন্টের রোলে ডিরেক্ট রোল নেই, কিন্তু আমি জানি প্রকিউরমেন্ট কিভাবে করে, যেহেতু আমি আইবিএতে ফিনান্সে এমবিএ করতেছিলাম। সো সবাই আমাকে সিলেক্ট করলো। সো অ্যাগেইন ওখানে আমার একটা জিনিস যে সাপ্লাই চেনের, ওই যে বললাম যে স্বপ্ন ছিল যে সাপ্লাই চেন ডিরেক্টর হওয়া, তখন মনে হলো যে প্রকিউরমেন্টের রোলটা যদি হয় তাহলে আমার মানে রোলের এক্সটেনশন ভালো হচ্ছে, আমার ভিজিবিলিটি আরো বাড়ছে। সো প্রকিউরমেন্ট বা সোর্সিং না বুঝলে আমার কাছে মনে হয় সাপ্লাই চেনের ফুল ভিজিবিলিটি আসবে না। আমি একটা প্রোডাক্ট হতে দেখছি চায়নাতে এত দাম, এটা আসলে বাংলাদেশে আসলে কত দাম হবে, এটা যে কমার্শিয়াল কাজ বুঝে সে আসলে করতে পারবে। তো সেটা আমার এবং আপডেট থাকো যে দুনিয়ার কোথায় সিমিলার প্রোডাক্ট হচ্ছে কিনা, হলে কত প্রাইসে পাওয়া যাচ্ছে, এন্ড পর্যন্ত আসতে আবার কত লাগবে, ওটা প্রকিউরমেন্ট করতে কত সময় লাগে, সবকিছুর একটা ক্যালকুলেশন আছে।
এবং এই অলওয়েজ এই কম্পারেটিভ অ্যানালাইসিসটা কনস্ট্যান্টলি আপডেট করতে হয়। কারেক্ট। ইনফ্যাক্ট এটার জন্য আসলে আবুল খায়ের গ্রুপের কাছে আমি গ্রেটফুল। আমি আসলে ওনাদের সাথে কাজ করেছি। সো উনিও এটা খুব পছন্দ করতো, যেহেতু আমাদের অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি আলহামদুলিল্লাহ, যদি আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ, তো আমি যে কোনো জিনিস উনি আমাকে ট্রেড ফেয়ারে নিয়ে যাইতো। অনেক সময় আবুল খায়ের মার্বেলস যেটা আছে সেটারও অনেকগুলো ট্রেড ফেয়ার আমি গেছি চেয়ারম্যানের সাথে। সো দ্যাট আমি যেহেতু আবুল খায়ের গ্রুপের বোর্ড মেম্বারের সাথে কাজ করতাম, সো উনি সবসময় টেকনো কমার্শিয়াল পিপল পছন্দ করতো, হু হ্যাজ এ টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল এস কমার্শিয়াল আন্ডারস্ট্যান্ডিং। সো আমার ওই যে মানে ইম্পোর্ট ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশনস এর ম্যাথোডোলজি মোটামুটি আমার ক্লিয়ার ছিল। উনি খুবই ডিমান্ডিং ছিলেন। যখনই এটা বলতে পারতেন উনি খুবই খুশি হতেন এবং আগ্রহ ভরে যে কোনো সময় বলতেন যে যে কোনো জিনিস কিনা খেতে আমাকে ইনক্লুড করার জন্য, অ্যাটলিস্ট দেখাই নেওয়ার জন্য ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। সো রিয়েলি গ্রেটফুল। এবং ওইটার বেসিসে অ্যাকচুয়ালি আমাকে হোলসিমের এই প্রকিউরমেন্ট চাকরিটা, ওই এক্সপেরিয়েন্সটা আপনাকে এখানে আমি বিশাল বড় হেল্প করলো। এই গল্পটা বলেছি যে আমি এভাবে প্রকিউর করি, কিভাবে ইন্টারন্যাশনাল বাইং করেছি, কিভাবে আমি অনেক ফ্যাক্টরি, পৃথিবীর অনেক দেশের অনেক ফ্যাক্টরি ভিজিট করেছি, পুরোটাই ছিল আবুল খায়ের ইয়া দিয়ে। তো সেই এক্সপিরিয়েন্সটুকু আসলে কাজে লেগেছে হোলসিমে ওই চাকরিটা পাওয়ার ক্ষেত্রে। সো আমি আবুল খায়ের ছেড়ে দিই, যদিও মালিক ডিরেক্টলি আমার বলে না, বাট মন খারাপ করেছে যে আমি চাকরি ছেড়ে দিছি। বাট আমি বলছি যে আমার যতটুকু ইয়া ছিল আমি করে গেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন আমার নিউ চ্যালেঞ্জ, আর আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নের দিকে আমাকে আবার এগিয়ে যেতে হবে। সো সেই কারণে আমি সোর্সিং এ চলে আসলাম। ইনফ্যাক্ট প্রকিউরমেন্টে যখন কাজ করি তখন আমার অনেক বেনিফিটসও স্যাক্রিফাইস করা হয়েছে। বিং এ ফ্যাক্টরি ম্যানেজার, তো আমি আমার গাড়ি, ফুয়েল, ড্রাইভার, মেনি থিংস অ্যাকচুয়ালি এক্সট্রা অ্যাডেড বেনিফিটস ছিল। সো সেটাও আমি স্যাক্রিফাইস করি, আমি হোলসেলে আসি। ইন বিটুইন MBA আমার শেষ হয়ে যায়, শেষ দিকেই ছিল ইনফ্যাক্ট তখন। সো MBA শেষ করি, হোলসেলে যখন কাজ করছিলাম তখনই আসলে এই রেকিডের এয়ারটুকু আসে। সো এগেইন এখানেও অ্যানাদার গুড থিংস যে আমি যখন হোলসেলে জয়েন করি, SAP একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের SAP যেটাকে বলে অটোমেশন, কমপ্লিটলি ইনফরমেশন অটোমেশন, এটার যখন কমিশন গো লাইভে গেছে তার পরপরই আমি গেছি। আমি যখন গেছি তখন আসলে 100 জায়গায় প্রবলেম, এই বলতেছে এটা প্রবলেম বলছে, মানে ওরকম অবস্থায় ওটা মানে আমার মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। ওরকম অবস্থায় আমি মাত্র ইন্ট্রোডিউসড হয়েছে, লোকে অভ্যস্ত না আসলে SAP ইনফরমেশন দেয়া। SAP মানে ওরা যে টাইমলাইন ছিল, টাইমলাইনে করতে গিয়ে অনেক জিনিস কম্প্রোমাইজ করেছিল। এখন পুরোটা এখন গো লাইভের পরে আমার উপর বা আমার রোলে যারা ছিল আমাদের উপর পড়েছে। যাই হোক, সেটা কাজ করার পরে ইন বিটুইন আমি আসলে এই রেকিতে একটা অফার আসে। একজন চলে যাচ্ছিলেন, সে বললো যে সাপ্লাই সার্ভিসেস ম্যানেজার। সাপ্লাই সার্ভিসেস ম্যানেজারের রোলটা হচ্ছে যে প্ল্যানিং, লজিস্টিক্স, ওয়্যার হাউজিং এই অংশগুলো দেখার জন্য। যেহেতু আমার প্ল্যানিং এর এক্সপিরিয়েন্স আছে, শাহ সিমেন্টের লজিস্টিক্স ওয়ান অফ দ্য লার্জেস্ট লজিস্টিক্স ইন দ্য কান্ট্রি। ম্যানেজারিয়াল ক্যারিয়ারেও আবুল খায়ের সিরামিক্সে 600-এর উপরে পিপল কাজ করতো, ওরকম একটা বড় ফ্যাক্টরি আমি রান করেছি। তো সবকিছু মিলে ওরা আমাকে সিলেক্ট করে। আর যেহেতু আমার এডুকেশন ডিগ্রি, 2টা ডিগ্রি আমি বুয়েট থেকে, IBA থেকে, সো সব মিলে বুয়েট থেকে IBA বেস্ট ডিগ্রিজ ইউ হ্যাভ, মানে বেস্ট কম্বিনেশন বলতে পারেন। সেই কারণে অ্যাকচুয়ালি তারা আমাকে সিলেক্ট করে। 1 বছর পরে আমার রোলটা এক্সটেনশন হয়। সো 2018 সালে আমার রোল এক্সটেনশন হয়ে শ্রীলঙ্কা পর্যন্ত করে, সেম সাপ্লাই সার্ভিসেস ফর বাংলাদেশ এন্ড শ্রীলঙ্কা ক্লাস্টার। এরপরে অ্যাকচুয়ালি 2022 সালের দিকে ইনফ্যাক্ট ইন বিটুইন তো অনেক চেঞ্জ হচ্ছিল রেকিতে। সবাই চিন্তা করেছে যে এন্ড টু এন্ড ভিজিবিলিটি থাকলে বেটার হয়, যার ম্যানুফ্যাকচারিং আন্ডারস্ট্যান্ডিং আছে, প্ল্যানিং এর আন্ডারস্ট্যান্ডিং আছে। না হলে যেটা হয়, সাপ্লাই সার্ভিসেসের কিছু KPI আছে, ম্যানুফ্যাকচারিং এর কিছু KPI আছে, দুটো মিলানো মুশকিল হয়ে যায়। আর কিন্তু যিনি দুটোই জানেন তার জন্য এটাকে ম্যানেজ করা, সিকোয়েন্স করাটা খুব সোজা। ইনফ্যাক্ট কোম্পানির পার্সপেক্টিভে ভ্যালুয়েটিং বেশি। এক্স্যাক্টলি, যারা এখন কোন প্রোডাক্ট চাচ্ছে ওটা যদি সাপ্লাই করতে হয়, কারণ ফ্যাক্টরির জন্য ওটা KPI না, ফ্যাক্টরির জন্য KPI হচ্ছে প্রোডাকশন টাইমটা ম্যাক্সিমাম করে দিতে পারে। আর সাপ্লাই সার্ভিসের KPI হচ্ছে যে মার্কেট যেটা চাচ্ছে সেটা যেন অ্যাভেলেবল করা। তো এই দুটাকে সিনক্রোনাইজ করার জন্য এই রোলটা আমাকে একসাথে করা হয়। 2022 সাল থেকে এই রোলে আছে। সো সেই রোলের মাঝেই অ্যাকচুয়ালি এখনো কাজ করছি। মাত্র 2022 সালে লাস্টের দিকে আমি ডিরেক্টর হই। তো 23-24
আলহামদুলিল্লাহ, ইটস গোইং গ্রেট। ফ্যান্টাস্টিক, মানে ইটস এ রিয়েলি ভেরি ফ্যাসিনেটিং স্টোরি। আপনার জীবনের গল্পটা এখন পর্যন্ত যে জায়গায় আছে, ইটস এ লট টু লার্ন যে কি করে একটা এই পর্যায়ে আসতে হয়। প্রথমে হচ্ছে একটা স্বপ্ন দেখা, নিজেকে আপডেট এবং আপগ্রেড করা, এবং ওই যে টার্গেটটা রাখা যে আমি এই জায়গায় যাবো। ওই যে আপনি লিভার ব্রাদার্স যে তখন টার্গেট করেছিলেন যে সাপ্লাই চেইন ডিরেক্টর যে কাজটা করে ওই জায়গাটা আমি যেতে চাই, আপনি ওই টার্গেটটা কখনো ভুলেন নাই। এন্ড অফ দ্য ডে ওটা আপনার মাথার মধ্যে ছিল। আপনি যে কোনো কাজই করেছেন, আপনি লাইফে ভ্যালু অ্যাড করেছেন যে আমি কত ভ্যালু অ্যাড করতে পারি, এবং এই ভ্যালু এডিশনটা আপনি জানতেন যে এন্ড অফ দ্য ডে আপনাকে এটা সাপ্লাই চেইন ডিরেক্টর হিসেবে এটা হেল্প করবে। সো এই যে আমাদের লাইফেও আমরা যদি এই কাজটা করি যে আমাদের টার্গেটটা ফিক্স করতে পারি আমি কোথায় যেতে চাই, তাহলে ওই জায়গাটা যাওয়ার জন্য আমার কোন কোন যোগ্যতা আমার জীবনে দরকার, সেটাকে যদি আমি বুঝে শুনে আমার লাইফে অ্যাড অন করতে থাকি, আপনি এন্ড টু এন্ড প্রোডাকশন থেকে শুরু করে, ফ্যাক্টরি থেকে শুরু করে, প্রকিউরমেন্ট থেকে শুরু করে, কমার্শিয়াল জায়গা থেকে শুরু করে, এটা ল্যান্ডিং কস্ট থেকে শুরু করে এন্টারটা কিভাবে হবে, এবং ফ্যাক্টরির ডিমান্ড, কমার্শিয়াল ডিমান্ড, মার্কেটের ডিমান্ড, সেলসের ডিমান্ড, এই সবগুলিকে কম্বাইন্ড করে একটা জায়গায় আসতে পারাটা, এই যে টোটালিটি বিগার পিকচারটা দেখতে পাওয়াটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনার এই টোটাল পিকচার দেখার জন্য যা যা দরকার ছিল, এই কোয়ালিটিস গুলো আপনি অ্যাড অন করেছেন এবং সচেষ্ট ছিলেন। নট অনলি দ্যাট, আপনি এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পড়াশোনার জন্য আইবিএ থেকে এমবিএটা পাওয়ার জন্য আপনি চাকরিকে পর্যন্ত স্যাক্রিফাইস করছেন, বিকজ আপনি জানতেন যে একটা ডিগ্রি আমার লাগবে ওই উচ্চতায় উঠতে হলে। সো ইউ অ্যাচিভ দ্যাট। আপনি সেটার জন্য কষ্ট করছেন, ঢাকায় চলে এসছেন, চাকরি ছেড়ে দিয়েছেন, বেনিফিট ত্যাগ করেছেন। সো আমাদের আলটিমেট জায়গায় পৌঁছাতে হলে আমাদের যেমন এফোর্ট নিতে হবে, মাল্টিপল এক্সপিরিয়েন্স, বিভিন্ন জায়গার এক্সপিরিয়েন্সটা নিতে হবে, অ্যাট দ্য সেম টাইম স্যাক্রিফাইস করা জানতে হবে। আমি কাজের মধ্যে দিয়ে যেমন শিখবো, তেমনি ইনস্টিটিউশনে পড়ার মধ্যে দিয়েও শিখবো। দুটোই আমার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আজকে আমরা আপনার কাছ থেকে জানলাম। আমি শেষে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি যখন বলছিলেন যে ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে ছিলেন, তখন আপনি প্রচুর বেনিফিট পেতেন, গাড়ি পেতেন, বাড়ি পেতেন, আদার অন্যান্য স্টাফ পেতেন, প্রচুর সুযোগ সুবিধা ছিল। আপনি যখন আবুল খায়ের গ্রুপ ছেড়ে অন্য জায়গায় যেতে চান, তখন আপনার পেছনে অফার ছিল 2 গুণ 3 গুণ 4 গুণ বেতনে সিমিলার ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। আর চাইলে আপনি অনেক টাকা বানাতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন নাই কেন? আমি অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আমি এটা আমার পার্সোনাল ফিলোসফি বলতে পারেন যে চাকরি করে আসলে বড়লোক হওয়া যাবে না। সো আমি ওই বড়লোক হওয়ার জন্য খুব বেশি আমি ইয়াও করিনি। আমার কাছে মনে হয়েছিল যে আমি যেখান থেকে এসেছি, আমার যে অ্যাসপিরেশন টু বি সাপ্লাই চেইন ডিরেক্টর, আমার টার্গেট ছিল 20 বছরের ভিতরে সাপ্লাই চেইন ডিরেক্টর হওয়া। সেটা হওয়ার জন্য আমি আসলে চেষ্টা করে গিয়েছি। সো আমি 18 বছরের মাথায় সেটা হয়েছে, যখন থেকে আমি স্বপ্ন দেখছি তখন থেকে। বাট ওই যে টাকা, আমার কাছে মনে হয়েছে যে না, আসলে প্রথম জিনিস হচ্ছে যে মানুষ শুধু টাকা ইনকামের মূল উদ্দেশ্য না, আর কি আমার আরো কিছু সোসাইটাল রেসপন্সিবিলিটি আছে, যেটা আমি আসলে এর ফাঁকে করেছি, যদিও সেটা আমি করে নেই। লাইক আমি অনেক জায়গায় নলেজ শেয়ার করতে যেতাম, এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাই, আমার কিন্তু অ্যানাদার ক্যারিয়ারও আছে। সো সেগুলো আসলে ওই জায়গাগুলোতে গেলে ওই সময়টুকু হতো না। আমি চাইতাম যে 2 দিন ছুটির চাকরি। আর সেকেন্ড থিং, আমি অনেক টাকার মালিক হতে কখনোই চাইনি, এখনো চাই না যে আমি অনেক অনেক বড় কিছু হয়ে যাবো, তেমন কিছু না। আমার কাছে মনে হয়েছে যে না, আমি যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারলে আই এম হ্যাপি। আপনি স্বপ্নের পেছনে ঘোরেন, স্বপ্নের পেছনে, টাকার পেছনে না। এবং আপনার যে স্বপ্ন ছিল সাপ্লাই চেইন ডিরেক্টর হওয়া, 20 বছর আপনি নিজেকে টার্গেট দিয়েছিলেন, 18 বছরের মাথায় আপনি অ্যাচিভ করেছেন। এবং আপনার আরেকটা ব্যাপার খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে নলেজ শেয়ারিং এর কথা বললেন। আমরা জানি যে আপনি এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে শুধু যে নিজে যে আপডেট হয়েছেন, আপগ্রেড করেছেন, ডিগ্রি নিয়েছেন তা না, এই যে 360 ডিগ্রি নলেজ যেটা আপনি অ্যাচিভ করেছেন, এটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস নিয়েছেন। আমি এমনও শুনেছি যে আপনার একদিন ছুটি ছিল,
শুক্রবার দিন সেই একদিন ছুটিতে আপনি ফ্যামিলিকে টাইম না দিয়ে সকালবেলার ট্রেনে আপনি চট্টগ্রাম চলে যেতেন, সেখানে একটা ইউনিভার্সিটিতে পড়াতেন এবং পড়িয়ে তারপরে আবার ফিরতি ট্রেনে আবার ঢাকায় ফিরে পরের দিন আবার অফিস করতেন। এটা কি সত্যি? সত্য। আমি ক্যারিয়ারের একটা পর্যায়ে যখন আবুল খায়েরে চাকরি করতাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যতটুকু আমি শিখেছি, যেহেতু সেই একটা নলেজ শেয়ারিং সেশনে শুধু যে আমি এক্সপেরিয়েন্স শেয়ার করি তা না, অনেকের কাছ থেকে আমি জানিও, শিখিও। ইয়ুথ বা যারা এই জেনারেশন কি চিন্তা করছে, আমি আমার জেনারেশন দিয়ে চিন্তা করলে তো হবে না। সো এদের কাছ থেকে যখন একটা নলেজ শেয়ারিং করতে যাই, তখন আমি অনেক কিছু নিজেও শিখে আসি। সেটা শেখার জন্য, সেই স্বপ্নের জন্য অ্যাকচুয়ালি টিচিং, যেহেতু আমি আগেই বলছি যে আমি টিচিং ফ্যামিলি থেকে আসা, আমার বাবা হচ্ছে ওটা আপনার ভিতরে ছিল কোনো না কোনো ভাবে সবসময় ছিল। ইভেন ওই যে প্রজেক্টে যখন কাজ করতাম, তখনও এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা মানে প্রজেক্টের এই প্রজেক্টটা রান করতে হবে, মানুষকে ট্রেন, আমার যারা সাথে আছে তাদেরকে আবার আপডেট করতে হবে, ট্রেন করতে হবে। তো সেটা আমার আগ থেকেও ছিল। সো সেই কারণে অ্যাকচুয়ালি আমি যখন একটা সুযোগ আসলো যে সাপ্লাই চেইন মেজর করতেছিল চিটাগাং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, ওদেরকে পড়ানোর জন্য MBA তে। সো বাই উইকলি আমি এখান থেকে যেতাম, ঢাকা থেকে ফুল ডে ক্লাস নিতাম। সো ইনফ্যাক্ট এইখানে আরেকজন ব্যক্তির কথা বলতে হয়, যে ইজাজ ভাই, উনি আর আমি দুজন মিলে তখন ক্লাস নিতাম। উনি বেসিক্যালি আমাকে ইন্ট্রোডিউস করেছিল যে আপনার যেহেতু এদিকে টিচিং এর ন্যাক আছে, আপনি দেখতে পারেন। সো এক সেমিস্টার নেওয়ার পর দেখলাম লোকজন খুব খুশি, তারপরে আরো নিলাম। এরপরে অ্যাকচুয়ালি এটা ইনফ্যাক্ট নানা জায়গায় আমার ক্লাস বা আমার স্টুডেন্ট অনেক জায়গা আছে, এবার অনেকেই এরকম টুকটাক বলা শুরু করতেছিল যে আমাদের এখানে একটা দুটা ক্লাস নেন, একটা দুটা সেশন নেন। ইনফ্যাক্ট IBA থেকে যখন MBA করি, তখন ক্লাসে যেটা IBA তে যেটা সুবিধা হয় যে আপনি ক্লাসে প্রচুর প্রেজেন্টেশন দেওয়া লাগে, টিচাররাও হ্যাপি হয়। প্রফেসর জিয়াউল হক মামুন উনি খুব পছন্দ করলেন আমার বলা। উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুমি একটা ক্লাস MBA তে নয়, দেখো যে কেমন। একটা ক্লাস নেওয়ার পরে গুড ফিডব্যাক। সো আলটিমেটলি সেখান থেকে অনেক জায়গায়, অনেক ইউনিভার্সিটিতে, দেশের বাইরেও আমি অনেক জায়গায় করেছি। সো এটা ইজ অ্যানাদার থিংস। ইনফ্যাক্ট এখন তো আলহামদুলিল্লাহ ঢাকার অধিকাংশ বড় ইউনিভার্সিটিগুলোতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা অনেক ইমার্জিং একটা, আমি অ্যাটলিস্ট একদিন দুদিন বা একটা দুটো সেশন নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে সব জায়গায়। এবং আমরাও সৌভাগ্যবান যে একাডেমি অফ বিজনেস প্রফেশনালস আমরা আপনাকে পেয়েছি, এবং একাডেমি বিজনেস প্রফেশনালস এর সাথে আপনি খুব ক্লোজলি কানেক্টেড, আপনি রেগুলার এখানে ক্লাস নিচ্ছেন। সেটা আমাদের জন্য একটা অনেক বড় একটা পাওনা। সো আমরা জানি যে আপনাকে আমাদের কর্পোরেট মার্কেটে বলা হয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট গুরু, এবং এই যে আপনি তাদের শেখাচ্ছেন, এই যে 360 ডিগ্রি নলেজ যে আপনার এটা, যে এবং আমি বলবো যে আপনার একটা বিশাল বড় ব্যাপার হচ্ছে যে আপনি যেমন ফ্যাক্টরির পুরো প্রসেসটা জানেন, এটা কমার্শিয়াল অ্যাসপেক্টটা জানেন, ইন্টারন্যাশনাল মার্কেটটা জানেন, সেলসও জানেন। সুতরাং সেলস থেকে ফ্যাক্টরি প্রোডাকশনের মাঝখানে ইন বিটুইন সবগুলো জায়গা যেহেতু আপনার জানা, সো এটা সোর্সিং এর ক্ষেত্রে এই সবগুলো ফ্যাক্টরি আসলে মাথায় রাখতে হয়, এবং সবগুলোর বেসিসে এই অ্যানালাইসিসটা করে সিদ্ধান্ত নিতে হয়। সো এটা একটা বিশাল বড় ব্যাপার, এবং এটা করেন বলে বা করতে পারেন বলে, সে নলেজটা আছে বলে, এক্সপার্টিস আছে বলেই আপনাকে বলা হয় সাপ্লাই চেইন গুরু। এবং আমরা জানি যে আপনি এর মধ্যে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, অফিসিয়াল রিকগনিশন পেয়েছেন, বেশ কয়েকটা রিকগনিশন এসছে দেশের বাইরে থেকে। আমাদের যদি সেগুলো সম্পর্কে একটু বলেন। না, ইনফ্যাক্ট 2019 সাল থেকে অ্যাকচুয়ালি এগুলো পাওয়া শুরু হয় আর কি, যখন আস্তে আস্তে আমি মোটামুটি এন্ড টু এন্ড সাপ্লাই চেইন দেখা শুরু করি। সো ইনফ্যাক্ট কিছু জিনিস রেকিটেও রিকগনিশন পেয়েছিলাম। রেকিটে আমরা বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি থেকে এজ এ কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছিলাম সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট। আমাদের একটা গ্রিন ওয়্যার হাউস করেছিলাম সেটার জন্য। এগেইন তার পাশে 2020 সালে কোভিড পিরিয়ডে কোভিডের সময় আমি শিওর আপনার সবার মনে থাকবে যে ডিসইনফেকশন ক্যাটাগরি প্রোডাক্টের ডিমান্ড অনেক বেড়ে গেছিল। সেই সময় আমার ডিমান্ড ম্যানেজমেন্টের জন্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছিলাম বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি থেকে।
এবং সেটা নিয়ে কিন্তু পত্রিকা সব জায়গায় অনেক আলোচনা হয়েছিল যে কোভিড ম্যানেজমেন্টে বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে তখন একটা ক্রাইসিস শুরু হলো, হ্যান্ড ওয়াশ নিয়ে, এইসব প্রোডাক্টগুলো নিয়ে, ক্লিনিং ডিসইনফেকশনের প্রোগ্রাম নিয়ে, প্রোডাক্ট নিয়েও হয়েছে। এবং সেক্ষেত্রে আপনি সাকসেসফুলি পুরো মার্কেটটাকে সাপোর্ট দিতে পেরেছেন এবং প্রতিষ্ঠানের বেনিফিটের দিকেও আপনি নজর দিতে পেরেছেন। দুটোই, সোশ্যাল ওয়ার্ক প্লাস প্রতিষ্ঠানের বেনিফিট আপনি এনশিওর করেছিলেন। সো হাউ ডিড দ্যাট হ্যাপেন? এটা কি করে পারলেন? সেই সময় অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আমি অনেক সেমিনার করেছিলাম, অনেক জায়গায় আমি এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম যে কোভিড যখন শুরু হয়, প্রথম গভর্নমেন্ট যদি ডিক্লেয়ার করে স্যানিটাইজার, আপনি প্রথমে যেটা বলছেন হ্যান্ড স্যানিটাইজার, জি, এই প্রোডাক্টের আমাদের কাছে যে স্টক ছিল, which is 6-7 weeks এর স্টক ছিল, এটা উইদিন 2 days বিক্রি হয়ে গেল। সো এখন এখানে পুরোটা যে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে তা না, এখানে কিছুটা প্যানিক বাইং বলতে পারে, স্মল পিপল স্টার্টেড বাইং, মানে প্যানিক হয়ে মানুষ কেনা শুরু করেছে। সো তখন যেভাবে মানুষ কেনা শুরু করছে এইভাবে তো আসলে ফ্যাক্টরির প্রোডাকশন বাড়ানো যায় না। সো আমরা অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছি। সো ইনফ্যাক্ট সেটা একটা মেমোরি, অনেক গুড মেমোরি, যে মনে করেন এই পোর্ট বন্ধ, বেনাপোল বন্ধ, সো আমরা চিটাং দিয়ে আনছি, সেম জিনিস 2 জায়গায় এলসি করেছি, অনেক জিনিস রোডে সিতে আনতে পারছিল না, এয়ার শিপমেন্ট করেছি, মানে যতগুলো মুড করার দরকার সবগুলো মুড আমরা ইউটিলাইজ করতে চেষ্টা করেছি। রিলেটেড টু ডিমান্ড আমরা ডিমান্ড প্ল্যানিং করি মাসে একবার, উইকলি আমরা মনিটরিং করি যে টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড কি বাড়ছে না কমছে। সেই সময় ডিমান্ড এভরি অল্টারনেটিভ ডেতে আমরা ডিমান্ড প্ল্যানিং করতাম, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যান, যেটা আমি মাসে একবার করতাম সেটা প্রতি অল্টারনেটিভ ডেতে করি, যাতে কোনো ম্যাটেরিয়াল এরকম হচ্ছে কিনা যে এটা আউট অফ স্টক হয়ে যাচ্ছে কিনা, ডিমান্ড ওভার থেকে যাচ্ছে কিনা, ডিমান্ড সেই সময় কতটুকু ছিল আমরা জানি না, আমি যতটুকু দিতে পারতাম ওটাই আমার ডিমান্ড হিসেবে কভার করেছে। সো হিস্ট্রিতে প্রবলি সেই সময় ম্যাক্সিমাম গ্রোথ হয়েছিল। যদি পাবলিক লিমিটেড কোম্পানি আপনারা রিপোর্ট দেখতে পাবেন তখন কি পরিমাণ গ্রোথ হয়েছিল। এইটা আমি তখন যেটা কাজ করতাম, ইনফ্যাক্ট তখন তো বাসায় ছিলাম, আমি অনেকদিন বাসা থেকে কাজ করতাম। 2020 সালের মার্চ থেকে 2022 সালের জুন পর্যন্ত আমি বাসায় ছিলাম ইন এ সেন্স আমি সকাল মর্নিং ওয়াক করে এসেই শুরু করতাম যে লাস্ট ডে প্রোডাকশন কতটুকু আছে, সেলস কতটুকু আছে, কোন প্রোডাক্ট কোন ওয়্যার হাউস আউট অফ স্টক কন্ডিশনে আছে, দেন অ্যাকর্ডিংলি প্ল্যান করা। অনেক সময় এরকম ছিল যে কোনো জায়গায় মনে করেন গাড়ি যেতে হবে, কারণ লোকালাইজ লকডাউন ছিল। সো আমরা বললাম যে ঠিক আছে আপনাকে আমি 1 মাসের গুডস একসাথে দিয়ে দিই, সো দ্যাট আপনার এখানে গাড়ি আর আগামী 1 মাস না নিলেও চলে। সো এরকম অনেকগুলো প্ল্যান করা হয়েছে। ইনফ্যাক্ট তখন ইভেন অনেকের সাথে কথা বলে আমরা দেখলাম যে অনেক মানুষ প্রচুর প্যানিক বাইং হচ্ছে। তো বললাম যে একটা মানুষের আসলে একটা ফ্যামিলিতে ঢাকায় 4 জন থাকে, 4টা স্যানিটাইজার ম্যাক্সিমাম কিনলে হয়। তখন লকিং করা শুরু করলাম যে আসলে আপনি বিভিন্ন আগে বললাম যে আসলে এর চেয়ে বেশি আসলে বিক্রি করা উচিত হবে না, আপনি হয়তো 24টা নিয়ে যাচ্ছেন, আসলে আপনার এটা লাগবে, পরজন পাবে না। ইভেন আপনি যদি দেখেন, ইভেন প্রোডাক্টটা যদি দেখেন, বড় স্কিউ তৈরি না করে তখন ছোট স্কিউ দিকে করলাম। তখন আমাদের টার্গেট ছিল যে ম্যাক্সিমাম লাইফসকে যাতে টাচ করা যায়, সো দ্যাট যেমন ডেটল অ্যান্টিসেপ্টিক লিকুইড বড় স্কিউ তৈরি না করে আমরা ছোট স্কিউ দিয়েছিলাম, সো দ্যাট মোর পিপল যাতে অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট যেন কিনতে পারে। সো এরকম অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছিল। সেই কারণে অনেক অ্যাপ্রিসিয়েশন লোকালি অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল ইন্টার কোম্পানিতেও এটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। সেই কারণে বেসিক্যালি এই ওয়ার্ডগুলো পেয়েছিলাম। আপনি লোকালি পেয়েছেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পেয়েছেন, আরো বেশ কিছু অ্যাওয়ার্ডের কথা আমরা শুনেছি, সেগুলো যদি একটু বলেন। এই 2023 সালে পেয়েছিলাম লিডার্স ফোরাম বাংলাদেশ একটা অ্যাওয়ার্ড দিয়েছিল ফর মাই কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। এটা শুধুমাত্র আমার পারফরমেন্স না, সোসাইটাল আপনি যে নলেজ শেয়ার করি এটা প্লাস আমার ইন্ডিভিজুয়াল যে কাজ ক্যাপাসিটি। লাস্ট ইয়ার ডিসেম্বরে পেয়েছিলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ অপারেশনস ম্যানেজমেন্ট IOM থেকে, ওরা ইউএসএ থেকে এটা করেছিল, গ্লোবাল লজিস্টিক্স অ্যাওয়ার্ড দিয়েছিল যে someone working from Bangladesh managing supply chain in multi countries. So এই তো এরকম আরো কিছু অ্যাওয়ার্ড আছে, এই কয়েকটা মনে আসলো আর কি যে শেয়ার করলাম। বাহ, মানে আমাদের জন্য এটা খুবই গর্বের একটা ব্যাপার যে আমাদের দেশের যারা কর্পোরেটে যারা কাজ করছে, কর্পোরেট আইকন, তারা নট অনলি দেশে রিকগনাইজ, ইন্টারন্যাশনালি রিকগনিশনও তারা নিয়ে আসছেন। ইটস সাচ এ প্রাউড মোমেন্ট আমাদের জন্য। যেভাবে আপনার কাছে লাস্ট আমি আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই বলা হয় যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, রোবোটিক্সের যুগ, মেকাট্রনিক্সের যুগ, অটোমেশনের যুগ, এবং
মানুষের চাকরি থাকবে না, মানুষের কাজ থাকবে না, সবকিছু মেশিন হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ক্যারিয়ার হিসেবে কি আসলে এই বিপদের মধ্যে আছে? মানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জবটা কি আগামীতে অবসেলেট হয়ে যাবে, নাকি এটা ডিমান্ড বাড়বে? এটা কি ইমার্জিং একটা জায়গা? মানে আমরা যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে আমি আমার ক্যারিয়ার করতে চাই, এটাকে আমি 2030, 2040, 2050, 60 কি এটা তখনও রেলেভেন্ট থাকবে? না, এটা মানে এটা ইনফ্যাক্ট এখন থেকে চিন্তা করা উচিত যে সাপ্লাই চেইন আসলে অনেক বড় এরিয়া। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন এখন সাপ্লাই চেইন বেস কোম্পানিগুলো গ্রোথ অনেক বেশি। আমাদের দেশে আপনি যে দেশে প্রোডাক্ট তৈরি করুন না কেন, প্রোডাক্ট হয়তো আপনি রোবট দিয়ে তৈরি করলেন, এই প্রোডাক্টের নিড কতটুকু, কিভাবে ট্রান্সফার করবেন। সো লজিস্টিক্স তো একটা বড় এরিয়া। অনেক দেশের লজিস্টিক্সের উপর আন্ডার গ্রেডে পড়ানো হয়, পুরা আন্ডার গ্রেড লজিস্টিক্স। শ্রীলঙ্কা তার ভিতরে একটা। রাইট। সো ওরা, কারণ আপনি তো গুডস তো আর আপনি অটোমেটেড করে এক দেশ থেকে অন্য দেশে নিতে পারবেন না, এগেইন ম্যানুয়ালি ফিজিক্যালি নিতে হবে। আপনাকে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, ইয়েস, কিছু পার্ট অটোমেটেড হয়েছে। সো আপনার নতুন স্কিল ডেভেলপ করা উচিত। কিছু পার্ট যে অটোমেটেড হয়েছে সেটা পরিচালনা করার জন্য তো লোক লাগবে। আপনি হয়তো অপশন অ্যানালাইসিস করতে পারবেন, বাট এআই আপনাকে ডিসিশন মেকিং টুলস হিসেবে ইউজ করতে পারবে। ডিসিশন আপনাকে নিতে হবে, এই ডিসিশন আপনার নলেজ দিয়ে নিতে হবে। সো সেই নলেজটুকু এআই এর থাকবে না, সেটা আপনাকে দিতে হবে। সো এখানে কিছু মানুষ অবশ্যই থাকবে, কিছু মানুষের জবের স্কিল প্যাটার্ন চেঞ্জ হতে পারে বা নিডটা চেঞ্জ হতে পারে, অন্য জায়গায় হয়তো মোর পিপল লাগতে পারে। সো সেটার জন্য প্রিপেয়ার হওয়া উচিত এখন থেকে। আমার কাছে মনে হয় সাপ্লাই চেইন, আমার ব্যক্তিগত বিশ্বাস, যেটা ইমার্জিং ক্যারিয়ার, ইন ফিউচারে আরো বেশি দেখবো। আপনি যদি দেখেন ট্রেড চ্যানেলগুলো যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ই কমার্স, মডার্ন ট্রেড, এই রিলেটেড কিন্তু ট্রেড চ্যানেলের কন্ট্রিবিউশন এখন বেশি হয়ে যাচ্ছে ট্রেডিশনাল ট্রেডের তুলনায়। সো যেহেতু এই চ্যানেলগুলো বাড়ছে, এখানে বেসিক্যালি সাপ্লাই চেইনের লোকজন মোর কাজ করবে, রাদার কোর ম্যানুফ্যাকচারিং এর বাইরেও লোকজন এই জায়গাগুলোতে আসতে পারবে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে এটার জব থাকবে, বাট স্কিল প্যাটার্নটা হয়তো চেঞ্জ হতে পারে। এখন যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন কিংবা যারা জব শুরু করেছেন বা ক্যারিয়ারে মিড লেভেলে আছেন, এই মানুষগুলোর জন্য আপনার কিছু পরামর্শ চাই। আমার কাছে মনে হয় যে সাপ্লাই চেইন, এটা অনেকেই বলে থ্যাঙ্কসলেস জব। আপনি যারা কাজ করবেন, আপনি যখন ডিমান্ড বাড়ে তখন বলো যেটা মার্কেটিং ইনিশিয়েটিভ নিয়েছে, যেখানে ডিমান্ড যখন ফল করে, ফিনান্স বলে সাপ্লাই চেইন ঠিক মতো প্ল্যানিং করতে পারে না, সেই কারণে ওভার স্টক হয়েছে। সো বোথ এন্ডে কিন্তু আপনার জন্য মানে এটা বলতে পারো যে এটা ট্রিকি সিচুয়েশন। এখন আপনাকে এরপরও যারা এনজয় করবে এই প্রফেশন, তাদেরকে আসা উচিত। সেকেন্ড থিং, সাপ্লাই চেইন প্রফেশনে যারা কাজ করে তাদেরকে এক্সট্রিমলি অ্যাজাইল হওয়া উচিত। দেখেন আমাদের দেশে শুক্রবার বন্ধ, পৃথিবীর অধিকাংশ দেশে শুক্রবার খোলা। সো আপনি একটা জিনিস, কোনো একটা পোর্টে আপনার একটা কনফার্মেশনের জন্য একটা গুডস ওয়েট করতেছে, আপনি যদি বলেন যে ফ্রাইডে তো আমার হলিডে, সো আমি তো এখন অ্যাপ্রুভ করতে পারবো না, আমি মানডেতে অ্যাপ্রুভ করবো। থিঙ্ক অ্যাবাউট কতদিন আপনি পিছনে পড়ে গেলেন। এমন হতে পারে এই প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যেতে পারে। সেই কারণে অ্যাজাইল মেন্টালিটির মানুষজন সাপ্লাই চেইনে কাজ করা উচিত, বিকজ ওয়ার্ল্ড ইজ মুভিং টু রেসপন্সিভ এরিয়া। সো এখানে ইফিসিয়েন্সি থাকবে, আবার মোর রেসপন্সিভ এরিয়া। মানুষ এখন এক্সট্রিমলি ডিমান্ডিং হয়ে যাচ্ছে। আপনি কাস্টমারের যদি দেখেন, ফল থেকে কোনো মানুষ ওয়েট করতে চায় না, এখন রেসপন্স দেন, এখন রিপ্লাই দেন, এখন সাপ্লাই দেন। এখন যদি দিতে হয় আপনাকে, তখন আপনার করা উচিত। থার্ড থিং, আমার কাছে মনে হয় যারা সাপ্লাই চেইনে কাজ করবে তাদেরকে এক্সট্রিমলি পাঞ্চুয়াল হওয়া উচিত। আমি হয়তো, কারণ আমার একটা ডিসিশন হচ্ছে অনেকগুলো জিনিস বসে আছে, সো এবং আমার একটা মিস প্ল্যানিং অথবা একটা ডিসিশন ঠিক মতো না দেওয়ার জন্য কনসিকুয়েন্স কিন্তু কুড বি এক্সট্রিমলি হাই। সেই কারণে মানে যারা এক্সট্রিম অ্যাজাইল, যাদের ডিসিপ্লিন ভালো, বা ডিসিপ্লিন যদি ভালো নাও থাকে, ডিসিপ্লিন হওয়ার জন্য চেষ্টা করতে হবে আর কি, যেসব প্রফেশনাল সাপ্লাই চেইন ক্যারিয়ারে আছে। ফোর্থ থিং বলবো যে আপগ্রেড করা। সো সাপ্লাই চেইন এখন যেভাবে মুভ হচ্ছে ইজ এক্সট্রিমলি ডাইনামিক একটা ফাংশন। সো যেখানে এখন যেটা স্কিল আছে, 5 বছর পরে এই স্কিলটুকু হয়তো করতে পারবে, 10 বছর পরে কীভাবে আমি জানি না। সো সেই কারণে কন্টিনিউয়াস বেসিসে লার্নিং এর ভিতরে থাকতে হবে। লার্নিং অন জব হতে পারে,
এক্সটার্নাল নানা জায়গায় এখন ট্রেনিং প্রোভাইড করে, ওখান থেকে হতে পারে। ইন্টারন্যাশনালিও অনলাইন প্ল্যাটফর্মে অনেক ট্রেনিং পাওয়া যায় সেক্ষেত্রে। বাট কোনো একটা ওয়েতে আপনাকে রেগুলার বেসিসে আপডেট করতে হবে। অন দ্য আদার হ্যান্ড আপনি ওয়ার্ল্ড যেভাবে মুভ হচ্ছে, কারণ সাপ্লাই চেইন প্রবলেম ওয়ান অফ দ্য ফিউ ফাংশন যারা কন্টিনিউ বেসিসে গ্লোবের সাথে অন্য দেশের সাথে কাজ করতে হয়। সো তাদের দেশে এবার তারা যে টেকনোলজি অ্যাডিয়ার করছে সেটা যদি আমার এডিয়ার না থাকে তাহলে আমরা পিছনে পড়ে যাবো। 4-5টা কথা বললাম, এগুলো হয়তো আমি এক্সপার্ট না, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং বা আমার থেকে বললাম আর কি, যে এগুলো সব ফলো করা উচিত। আমি শিওর যে এগুলো একটা অনেক বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এবং আপনার লাইফে আমরা যেটা দেখলাম যে আপনি কনস্ট্যান্টলি নিজেকে আপডেট করেছেন, আপগ্রেড করেছেন, আপনি একটা টার্গেট ফিক্স করেছেন, এবং এই 20 বছরের জীবনে আপনি কখনো সেই টার্গেট থেকে পিছিয়ে যাননি। অলওয়েজ ব্যাক অফ ইউর মাইন্ড আপনার কাছে ওই টার্গেটটা ছিল যে আমি এই জায়গায় পৌঁছাতে চাই, এবং সেইভাবে আপনি আপনার ক্যারিয়ারের বিভিন্ন জায়গায় রোল প্লে করেছেন, আপনি সেটাকে অ্যাড অন করেছেন, এক্সপিরিয়েন্সগুলোকে অ্যাড অন করেছেন, সেইভাবে আপনি পড়াশোনা করেছেন, সার্টিফিকেশন করেছেন, এবং ওই টোটাল যোগফলটাই আপনার আজকে স্বপ্ন পূরণ, এবং এতগুলো সার্টিফিকেশন, এতগুলো ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন, এবং সাপ্লাই চেইন গুরুর যে নামটা, সে নামটাও পাওয়া। সো আপনি যেটা বলছিলেন যে অ্যাজাইলিটি, রেজিলিয়েন্স, এগুলো একটা বিশাল বড় ফ্যাক্টর। এবং এই যে স্বপ্ন, উনি আপনি একটা কথা বলেছিলেন খুব ইম্পর্টেন্ট, যে আমি ভাই টাকার পেছনে ঘুরি না, স্বপ্নের পেছনে ঘুরি। সো স্বপ্নটা খুব ইম্পর্টেন্ট, এবং এই স্বপ্নটা অ্যাচিভ করার জন্য, স্বপ্নটা যদি স্ট্রং থাকে, এটা অ্যাচিভ করার জন্য যদি আমার ডিটারমিনেশন স্ট্রং থাকে, ডান, স্বপ্ন অ্যাচিভ হবেই। অনেক টাকা পাওয়ার চাইতে স্বপ্নটা অ্যাচিভ করতে পারাটা অনেক বেশি মানসিক শান্তি, আনন্দের, মানসিক শান্তি, প্রশান্তির। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আজকে অনেক কিছু জানা হলো, অনেক কিছু শেখা হলো, এবং আই এম শিওর যে নট অনলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যারা ম্যানেজেরিয়াল বিভিন্ন কাজ করতে চান, লিডারশিপের কাজ করতে চান, তাদেরও আজকের অনেকগুলো অ্যাসপেক্ট আপনি আলোচনা করলেন, আপনার জীবনে গল্পের মধ্য দিয়ে সেগুলো উঠে এলো। আই এম শিওর সেগুলো আমাদের জন্য একটা অনেক বড় পাওনা হয়ে থাকবে। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আগামীতে আবার আপনার সাথে আমরা বসবো, গল্প করব। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ, এবিপিকেও ধন্যবাদ এই ধরনের অ্যারেঞ্জ করার জন্য।